আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আমি সাদমান হাফিজ। তো আজকের লেকচার ভিডিওতে আমরা আমাদের অপারেটিং সিস্টেমের থার্ড ভিডিও করতেছি, যেটা অ্যাবাউট প্রসেসেস। যে প্রসেস কি, কিভাবে প্রসেস কাজ করে, প্রসেসের অপারেশনস কি, এবং আমাদের যে স্কেজুলিং অ্যালগোরিদমসগুলো আছে, যে আমাদের বিভিন্ন প্রসেস থাকে সেগুলোকে সিপিইউ কখন কোন প্রসেসকে এক্সিকিউট করতেছে, এইসব বিষয়াদি আমরা আজকে জানবো। সো আজকের এই ভিডিওর মেইন যে পারপাস সেটা হচ্ছে প্রসেস সম্পর্কে জানা, যে একটা প্রসেস কিভাবে ক্রিয়েট হয়, সেটা কিভাবে হ্যান্ডেল করা হয়, এবং তার আদার্স অপারেশনস গুলা। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে যে প্রসেস কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এখানে আমরা বলতেছি প্রসেস ইজ এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। ওকে, প্রোগ্রাম আর প্রসেসের মধ্যে একটা পার্থক্য আছে, তাই না? যদি পার্থক্য নাই থাকতো তাহলে আমরা বলতাম যে প্রসেস ইজ প্রোগ্রাম, তাই তো, একবারে খুবই সিম্পল। বাট আমরা এখানে বলতেছি প্রসেস ইজ এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। ওকে, সো আমাদের কম্পিউটারে যদি আমাদের মাল্টিপল অ্যাপ্লিকেশনস থাকে, তাহলে এই মাল্টিপল অ্যাপ্লিকেশনস গুলোকে আমরা কি বলতেছি? প্রোগ্রাম বলতেছি। আর যদি এই মাল্টিপল অ্যাপ্লিকেশনস এর মধ্যে থেকে যেসব অ্যাপ্লিকেশনস আমাদের রানিং অবস্থায় আছে, যেসব অ্যাপ্লিকেশন আমাদের রানিং অবস্থায় আছে, সেই সব অ্যাপ্লিকেশনসকে আমি শুধুমাত্র কি বলতেছি? প্রসেস বলতেছি। সো যেসব অ্যাপ্লিকেশনস অলরেডি রানিং বা এক্সিকিউশন অবস্থায় আছে, সেসবকে আমরা কি বলতেছি? প্রসেস বলতেছি। সো দ্যাট আমরা এখানে বলতেই পারি প্রসেস ইজ এ প্রোগ্রাম। তো এরাও প্রোগ্রাম, বাট এসব প্রোগ্রাম কি অবস্থায় আছে? রানিং অবস্থায় আছে বা এক্সিকিউশন স্টেটে আছে। সো দ্যাট প্রসেস ইজ এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। ওকে, সো আমি যদি আমার এখানকার নিচের টাস্ক অ্যাক্টিভিটি বারটা যদি দেখাই, সো ওবিএস কি আছে? রানিং অবস্থায় আছে, সো এটা একটা প্রসেস। নোটাবিলিটি, এটা রানিং অবস্থায় আছে, সো দ্যাট এটা একটা প্রসেস। এটা গুগল ক্রোম, এটা রানিং অবস্থায় আছে, সো দ্যাট এটা একটা প্রসেস। বাট ভিএস কোড এটা রানিং অবস্থায় নাই, সো এটা প্রসেস না, এটা একটা প্রোগ্রাম। ওকে, এগেইন ক্যাপকাট, এটা একটা প্রোগ্রাম, নট এ প্রসেস। ওকে, সো আমরা এইভাবে জিনিসগুলোকে জাস্টিফাই করতে পারি, ফাইন। সো এই প্রসেসগুলোর আবার পাঁচটা পার্ট আছে, ঠিক আছে? পাঁচটা পার্ট বলতে যে আমি যখন লেটস সে আমি এখান থেকে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করতেছি। ওকে, লেটস সে আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোডকে ওপেন করবো। এখন ভিজুয়াল স্টুডিও কোডকে ওপেন করা মানে আমার এই ভিজুয়াল স্টুডিও কোডকে মেমোরি থেকে, সেকেন্ডারি মেমোরি থেকে আমার মেইন মেমোরিতে নিয়ে আসা। ওকে, বিষয়টা কিরকম? যে আমি গত গত ক্লাসের আগের ক্লাস অর্থাৎ ফার্স্ট লেকচারে যেটা বলছিলাম, যে লেটস সে আপনার কাছে লাইব্রেরি আছে, বিশাল লাইব্রেরি, এখানে কোটি কোটি বই আছে, ঠিক আছে? আচ্ছা, কোটি কোটি না, লেটস সে লাখ লাখ বই আছে। এখন এই লাখ লাখ বই তো আপনি হচ্ছে লাইব্রেরির ওই শেলফে দাঁড়ায় দাঁড়িয়ে পড়তে পারবেন না, তাই না? সো এই লাখ লাখ লাইব্রেরিতে যে বই, যে লাখ লাখ বই আছে, এটা সবাই ধরে নেন আপনার একটা প্রোগ্রাম। তো যখন এখান থেকে কোনো একটা প্রোগ্রাম আপনি ইউজ করবেন বলে ঠিক করছেন, বা ওই বইটা পড়বেন বলে ঠিক করছেন, আপনি জাস্ট বইটা পিক করবেন, করে কি করবেন? আপনার যে আপনি যে টেবিলে বসছেন সেই টেবিলে নিয়ে আসবেন, তাই তো? সো এই যে আপনার যে বই বা প্রোগ্রাম আছে, এটাকে আপনি টেবিলে নিয়ে আসতেছেন। এই টেবিলটা মূলত হচ্ছে র্যাম। আর আপনার ওই যে যে জায়গাতে বই একটু আগে ছিল, সেটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ, বা এখানে আমরা এসএসডি ধরতে পারতেছি। ওকে, ফাইন। সো এসএসডি থেকে আপনি কি করতেছেন? আপনি হচ্ছে ওই বইগুলাকে র্যামে নিয়ে আসতেছেন, ফাইন। সো র্যামে আমার বিশাল বড় র্যাম আছে, লেটস আমার বিশাল বড় র্যাম আছে। এখন একটা প্রোগ্রামেরও বিভিন্ন ধরনের পার্ট থাকে। একটা প্রোগ্রামে হচ্ছে আমাদের কোড থাকে, একটা প্রোগ্রামে আমাদের স্ট্যাক থাকে, তাই না? আমাদের একটা প্রোগ্রামে গ্লোবাল ভেরিয়েবল থাকে, লোকাল ভেরিয়েবল থাকে, ঠিক আছে? তো একটা প্রোগ্রামেরও মাল্টিপল কি থাকে? আমাদের কম্পোনেন্ট থাকে। এখন এই মাল্টিপল কম্পোনেন্ট গুলা আমার র্যামে কিভাবে আসতেছে, এইটা আমাকে জানতে হবে। ওকে, সো এইটা এই জন্য আমরা বলতেছি এই প্রসেস মোস্টলি কনসিস্ট অফ 5 পার্টস। একটা প্রসেসের 5টা পার্ট থাকে। সেটাকে আমরা প্রথম পার্টকে বলছি টেক্সট সেকশন। একটা প্রসেসের টেক্সট সেকশন থাকে, সেই টেক্সট সেকশনটা মূলত হচ্ছে আমাদের যে প্রসেস বা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের কোড। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, ঠিক আছে? প্রোগ্রাম কাউন্টার কি? প্রসেসর্স, রেজিস্টার্স এন্ড কারেন্ট অ্যাক্টিভিটি। একটু পরে আমরা দেখবো, যখন হচ্ছে আমরা প্রসেস ব্লক ডায়াগ্রাম নিয়ে বা পিসিবি নিয়ে যখন আলোচনা করবো, তখন আমরা প্রোগ্রাম কাউন্টার সম্পর্কে জানবো যে প্রোগ্রাম কাউন্টারের কাজ কি। লেটস সে আমাদের আমাদের সিপিইউ এভাবে এভাবে এক্সিকিউট করতেছে আমার প্রসেসে, আমার এই যে প্রসেস রান করতেছে, যে 10,000 লাইন আছে, ঠিক আছে? 10,000 লাইন আছে। 10,000 লাইনের মধ্যে আমাদের সিপিইউ কোন লাইনটা এক্সিকিউট করতেছে, এইটা ট্র্যাক রাখাই মূলত আমরা ধরতে পারি যে প্রোগ্রাম কাউন্টার বা পিসির কাজ। সো প্রোগ্রাম কাউন্টার কি করে? প্রসেসর্স এর রেজিস্টার্স এন্ড কারেন্ট অ্যাক্টিভিটি সম্পর্কে খবর রাখে। স্ট্যাকের কাজ কি? আমাদের যে টেম্পোরারি ডেটাগুলো তৈরি হয়, সেই টেম্পোরারি ডেটাগুলো স্টোর করা হচ্ছে স্ট্যাক, ঠিক আছে? লাইক আমাদের ফাংশনস প্যারামিটার, আমরা যখন মেইন ফাংশন থেকে অন্য একটা ফাংশনকে কল করি, এই অন্য একটা ফাংশনের ভিতরে যেসব ভেরিয়েবল আসে, সব ভেরিয়েবল কিন্তু টেম্পোরারি ভেরিয়েবল। তো সেসব টেম্পোরারি ভেরিয়েবল বা ডেটাগুলোকে স্টোর করার কাজ হচ্ছে স্ট্যাকের। ফাংশনস প্যারামিটারস, রিটার্ন অ্যাড্রেস অ্যান্ড লোকাল ভেরিয়েবলস, এগুলো সবগুলো থাকে ওই
স্ট্যাকে। লোকাল ভেরিয়েবল কই থাকে? স্ট্যাকে। ডেটা সেকশন মানে এখানে আমরা বিভিন্ন ধরনের গ্লোবাল ভেরিয়েবলকে রাখি, ঠিক আছে? সো ডেটা সেকশনে কারা থাকে? কন্টেন্টস গ্লোবাল ভেরিয়েবল। অ্যান্ড হিপ হচ্ছে আমাদের আমরা যখন ডেটা স্ট্রাকচার পড়ি, ডেটা স্ট্রাকচার আমরা হিপের সাথে পরিচিত হয়েছিলাম। সো হিপ হচ্ছে আমাদের ডায়নামিক্যালি অ্যালোকেট মেমোরি। আমাদের মেমোরি হচ্ছে দুইটা, স্ট্যাটিক অ্যান্ড ডায়নামিক। তো আমাদের হিপ কি করে? আমাদের ডায়নামিক যেসব অপারেশনস হয়, ডায়নামিক যেসব আমাদের মেমোরি অ্যালোকেশনের দরকার হয়, সবগুলো আমাদের এই হিপ থেকে নেওয়া হয়। ওকে, সো আমাদের একটা প্রসেসের এই 5টা পার্ট থাকে। ফাইন। সো নিচে আমাদের একটা লাইন লেখা আছে, প্রোগ্রাম বিকামস প্রসেস when executable file loaded into memory. সো এই যে প্রোগ্রাম, এইটা এটা কি আমাদের এই বড় লাইব্রেরিতে যখন একটা বই আছে বা একটা প্রোগ্রাম আছে, সেটাকে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটাকে আমরা বলি প্রোগ্রাম। সো এই বান্দাটাকে যখন আমি পড়ার উদ্দেশ্যে বা আমরা ওইটার উপর কাজ করার উদ্দেশ্যে আমার টেবিলে বা র্যামে নিয়ে আসলাম, তখন আমরা এটাকে বলবো প্রসেস। এইখানে থাকলে আমরা এটাকে বলি প্রোগ্রাম, আমার টেবিলে আসলে বলি হচ্ছে প্রসেস। অর্থাৎ র্যামে যখন লোড হয় কোনো কিছু, তখন আমরা এটাকে প্রসেস বলে থাকি। ওকে, সো এটা বলা হয়েছে প্রোগ্রাম বিকামস প্রসেস when এক্সিকিউটেবল ফাইল লোডেড ইনটু মেমোরি। মেমোরিতে এক্সিকিউটেবল ফাইল লোড হলে আমরা এটাকে বলি। সো এই যে আমাদের যে কোনো প্রসেস আমাদের মেমোরিতে কিভাবে স্টোর হয় সেই হায়ারার্কিটা দিয়ে আছে, স্ট্যাক, হিপ, ডেটা, টেক্সট। ওকে, সো এটা আমাদের ওইরকম ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখলে একটু বেটার। ফাইন। এখন আমরা আসি যে এক একটা প্রসেসের স্টেটস থাকে বিভিন্ন রকম, ঠিক আছে? স্টেটস বলতে আমরা কি বুঝতেছি? যে এক একটা প্রসেস মানে বিভিন্ন স্টেটসে থাকে, ঠিক আছে? বিভিন্ন স্টেটসে, কারণ আমাদের সিপিইউ এই বান্দাটা একা, ঠিক আছে? ধরে নিচ্ছি সিপিইউটা একা, আমার যে সিপিইউ আছে সেটা হচ্ছে সিঙ্গেল কোর সিপিইউ। ওকে, ফাইন। এই একা বান্দার কাছে পক্ষে আমাদের লেটস সে আমি হচ্ছে গুগল ক্রোমে গান শুনতেছি এবং এখানে হচ্ছে তোমার আপনাদের পড়াচ্ছি এবং ওবিএস দ্বারা রেকর্ড করতেছি। আমার মনে হচ্ছে সবকিছু কনকারেন্টলি হচ্ছে, বাট এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে সিপিইউ এখানে ধরে নিচ্ছি খুবই 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 ক্ষুদ্র একটা সময় এই গুগল ক্রোমের গানটা বাজাচ্ছে। খুবই খুবই ক্ষুদ্র সময় হচ্ছে সে নোটাবিলিটি আমার লেখাটাকে দিচ্ছে। খুবই খুবই ক্ষুদ্র সময় একটা ওবিএস এর রেকর্ডিংকে দিচ্ছে। ঠিক আছে? এটা এত স্পিডে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে জিনিসগুলো কনকারেন্টলি, এবং আমি মনে করতেছি আমার সিপিইউটা অনেক স্মার্ট, সে প্যারালালি সব কাজ করতেছে। ফাইন। বাট অ্যাকচুয়ালি কাহিনীটা এইটা না। কাহিনীটা হচ্ছে এরকম যে আপনার সিপিইউ সে এতটা স্মার্ট না। সো আপনার সিপিইউ এটা, এবং আপনার কাছে বিভিন্ন প্রসেস আছে, লাইক আপনার কাছে গুগল ক্রোম আছে, আপনার কাছে আর কি আছে? আপনার কাছে হচ্ছে ওবিএস আছে, আপনার কাছে হচ্ছে ক্যাপকাট আছে, তারপর আপনার কাছে নোটাবিলিটি আছে। সো এইটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। অর্থাৎ সকল কিছু আপনার ওই লাইব্রেরি থেকে আপনি আপনার টেবিলে বা আপনার র্যামে নিয়ে আসছেন। তারা সবাই র্যামে বসে আছে। র্যামে বসে থাকা অবস্থায় কখন আমার সিপিইউ এই গুগল ক্রোমকে দিবে, কতক্ষণ গুগল ক্রোমকে দিবে, কখন দিবে, সবকিছু আমাদের কি হয়? নির্ধারিত হয় আমাদের প্রোগ্রাম স্কেডিউলারের থ্রুতে, ঠিক আছে? স্কেডিউলারের থ্রুতে। স্কেডিউলার যেটা করে বা অপারেটিং সিস্টেম স্কেডিউলার যেটা করে, এই বান্দা বলে দেয় যে এখন সিপিইউ হচ্ছে ওবিএস কে 2 মিলি সেকেন্ড দিবে। এখন সিপিইউ হচ্ছে ক্যাপকাটকে 2 মিলি সেকেন্ড দিবে, একে 2 মিলি সেকেন্ড দিবে, একে 2 মিলি সেকেন্ড দিবে, ঠিক আছে? সো এইসব স্কেডিউলারকে আমরা আবার কি করতে পারি? বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আমরা নিচে দেখবো আস্তে আস্তে। সো স্টেটস অফ দ্য প্রসেসে আমরা যেটা দেখতেছি, এই যে আমরা যেটা বললাম যে বিভিন্ন প্রসেস কখনো সে সিপিইউ এর অ্যাক্সেস পাচ্ছে, ঠিক আছে? কখনো ধরে নিচ্ছি যখন গুগল ক্রোমকে সে সিপিইউ অ্যাক্সেস দিচ্ছে, সিপিইউ ইউজ করতেছে গুগল ক্রোম, তখন বাকিগুলা বসে আছে, বাকিগুলা ওয়েট করতেছে, ঠিক আছে? সো ওয়েটিং একটা স্টেট। আবার গুগল ক্রোম যখন সিপিইউ এর অ্যাক্সেস পাচ্ছে, তখন এটাকে আমরা বলতেছি রানিং বা এক্সিকিউটেবল অ্যাক্সেস, ঠিক আছে? মানে এক্সিকিউশন স্টেটে আছে। ওকে, আবার ধরে নিচ্ছি আমার কোনো একটা অ্যাপ্লিকেশন আমার কাছ থেকে ইনপুট চাচ্ছে, ঠিক আছে? ইনপুট বলতে ধরে নিচ্ছি গুগল ক্রোমে গান চলতেছিল অনেকক্ষণ হয়ে গেছে। তো আমাকে বলছে যে হচ্ছে যে এখন কি আপনি গান শুনতেছেন, ইয়েস আর নো, এরকম দুইটা বাটন দেওয়া আছে, ঠিক আছে? আমি যখন ইয়েস এ প্রেস করবো, অর্থাৎ আমি একটা ইনপুট দিব, আমার ইনপুটের জন্য কিন্তু আমার গান কিন্তু বন্ধ হয়ে আছে, ঠিক আছে? এরকম আপনার হয়তো ফেস করছেন, আপনি অনেকক্ষণ ধরে গান শুনতেছেন বাট ইনঅ্যাক্টিভ আছেন। ইনঅ্যাক্টিভ বলতে আপনি ওই পেজের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছেন না, আপনাকে বলছে আপনি কি অ্যাক্টিভ আছেন নাকি না। এভাবে গানটা স্টপ করে দিয়ে এরকম দুইটা অপশন আছে। আপনি যদি ইয়েস এ প্রেস করেন তাহলে হচ্ছে আপনার গানটা চলে, আর নাতে করলে বন্ধ হয়ে যায়, বা আপনি কিছু না করলেই কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ফাইন। সো এই যে আপনার গুগল ক্রোম গান চলতেছিল, তারপরে সে কি করলো? অনেকক্ষণ ধরে এই ইয়েসটা দিল। ধরে নেন আপনি পিসির সামনে নেই, সো আপনার এখানে বললো যে আপনি শুনতেছেন নাকি না। সো আপনি ইয়েস প্রেস না করলে তার চলবে না, সো আপনি প্রেস করলেন না। সো দ্যাট এই যে গুগল ক্রোম এইটা একটা স্টেটে আছে, ঠিক আছে? সে কিসের স্টেটে আছে? ওয়েটিং স্টেটে আছে। কার ওয়েটিং স্টেটে? এই যে আমি কখন ইয়েসে প্রেস করবো এটার ওয়েটিং এর জন্য সে বসে আছে। ওকে, সো এইটা একটা স্টেট। আমরা কি কি স্টেট পড়লাম? আমরা কয়েকটা স্টেট পড়লাম। প্রথমটা হচ্ছে আমাদের প্রথমটাতে আমরা একটু পরে যাচ্ছি। একটা স্টেট পড়লাম হচ্ছে আমরা সিপিইউ এর কাছে যখন আমাদের কোনো প্রোগ্রাম যায়, তখন একটা স্টেট। সিপিইউ এর আশায় যারা বসে থাকে তাদের একটা স্টেট আছে।
ঠিক আছে। আবার যারা ইনপুট আউটপুটের জন্য ওয়েট করে তাদের একটা স্টেট আছে, ঠিক আছে। সো এইরকম আমাদের বিভিন্ন স্টেট আছে। ওকে, সো আমাদের মূলত এখানে 5টা স্টেট সম্পর্কে আমরা জানবো। সো প্রথমটাকে আমরা বলতেছি হচ্ছে নিউ স্টেট। কি বলতেছি? নিউ স্টেট। অর্থাৎ আপনার ধরে নিচ্ছে আমার এখানে ধরে নিচ্ছে এই প্রোগ্রামটা আমি কি করব? ওপেন করব, ঠিক আছে। ভিজুয়াল স্টুডিও কোড স্টিল নাও একটা প্রোগ্রাম। যখন আমি এখানে ক্লিক করব আমার বেশ কিছুক্ষণ সময় লাগবে, ঠিক আছে, বেশ কিছুক্ষণ সময় লাগবে। কেন? ওই যে আপনার লাইব্রেরিতে বই ছিল, লাইব্রেরি থেকে আপনার টেবিলে নিয়ে আসতে আপনার বেশ কিছু সময় লাগবে। সো আমার এখানে আমার বইটা খুলে গেছে। ওকে ফাইন, আমার বইটা খুলে গেছে, অর্থাৎ আমার বইটা আমি আমার মেমোরিতে নিয়ে আসছি। সো ওই যে ক্লিক করলাম, ক্লিক করার সময় যখন ক্লিক করলাম তখন আমার প্রসেসটা তৈরি হওয়া শুরু হয়েছে। যখন ক্লিক করলাম আমার তো কিছুক্ষণ সময় লাগছে আমার প্রোগ্রামটা ওপেন হইতে, তাই তো? সো ওই যে বেশ কিছুক্ষণ সময়, ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা থাকে হচ্ছে নিউ স্টেটে, ঠিক আছে। যে প্রসেসটা মাত্র তৈরি করা হয় সেই প্রসেসটা থাকে হচ্ছে নিউ স্টেটে। নিউ স্টেটে দ্য প্রসেস ইজ বিইং ক্রিয়েটেড বাই দ্য অপারেটিং সিস্টেম। সো যখন আমি ক্লিক করছি প্রসেসটা ক্রিয়েট হয়েছে, ওই ক্রিয়েট হওয়া থেকে ওপেন হওয়া পর্যন্ত সময়টাকে আমরা বলতেছি নিউ স্টেট। At this stage, necessary resources like memory and process control blocks are allocated, but execution has not started yet. ঠিক আছে, এক্সিকিউশন এখনো শুরু হয়নি, বাট অ্যালোকেট করা হয়েছে। সো আমি আবার বলতেছি, এই আমরা যখন হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ক্লিক করলাম, আমার 2 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড সময় লাগছে এটাকে ওপেন হতে। এই 2 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড পর্যন্ত এই সময়টাকে আমরা বলতেছি আমার ভিজুয়াল স্টুডিও কোডটা নিউ স্টেটে ছিল। ফাইন। সো নিউ স্টেট থেকে সে যখন পরিপূর্ণ ওপেন হয়ে গেছে, আমি যখন তাকে দেখতেছি যে হ্যাঁ আমার কোডটা এখানে ওপেন অবস্থায় আছে, ইন দিস কেস আমরা এটাকে বলতেছি কি? ইন দিস কেস আমরা বলতেছি এইটা হচ্ছে আমার এই যে আমাদের এইটা তখন কি বলতেছি? এটা হচ্ছে আমাদের রেডি স্টেটে, ঠিক আছে। অর্থাৎ আপনি আপনি হচ্ছে টেবিলে এখানে বই দেখছেন, আপনার লাইব্রেরিতে বই দেখছেন, বই দেখে আপনি বইটা টেবিলে আনা পর্যন্ত, ঠিক আছে, আপনার লাইব্রেরি যেখানে বই দেখছেন এখান থেকে বুকশেলফ থেকে আপনি টেবিল ধরেন আসতে 5 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে। এই 5 সেকেন্ড সময়টা হচ্ছে নিউ স্টেটে। আপনি যখন বইটাকে নিয়ে টেবিলে রাখবেন, অর্থাৎ আপনার প্রোগ্রামটাকে যখন র্যামে রাখতেছেন, অর্থাৎ এক্সিকিউশন স্টার্ট হবে, আপনি পড়া শুরু করবেন, বা সরি পড়া শুরু করবেন না, আপনি পড়ার জন্য প্রস্তুত, আপনার টেবিলে বই আসছে, আপনি পড়ার জন্য প্রস্তুত, নট পড়তেছেন, আপনি প্রস্তুত। এই স্টেটটাকে আমরা বলি হচ্ছে রেডি স্টেট, ঠিক আছে। এই স্টেটকে আমরা বলি হচ্ছে রেডি স্টেট। সো ফার্স্টে হচ্ছে নিউ, তারপর হচ্ছে রেডি। দ্য প্রসেস হ্যাজ অল দ্য রিকোয়ার্ড রিসোর্সেস এক্সেপ্ট দ্য সিপিইউ, ঠিক আছে। আমি বইটা নিয়ে আসছি, নিয়ে আসার জন্য এটাকে রেডি করছি, আমি চাইলেই পড়তে পারবো, বাট আমি অন্য আর একটা বই পড়তেছি, ঠিক আছে। অর্থাৎ সিপিইউ অন্য আর একটা প্রসেসের দিকে মনোনিবেশ করছে, বাট সে চাইলেই এই বইটা পড়তে পারে, কারণ এই বইটা এখন রেডি, এই প্রসেসটা এখন রেডি। সো এইটাই আমরা বলতেছি দ্য প্রসেস হ্যাজ অল দ্য রিকোয়ার্ড রিসোর্সেস এক্সেপ্ট দ্য সিপিইউ। সিপিইউ বাদে ওই প্রসেসের সকল কিছু যদি থাকে তখন আমরা সেটাকে রেডি স্টেট বলতেছি। ইট ইজ ওয়েটিং টু বি অ্যাসাইন্ড টু এ প্রসেসর ফর এক্সিকিউশন। যে সিপিইউ এর জন্য ওয়েট করতেছে, বইটা আমার রেডি, আমি তাকালেই পড়তে পারবো, অর্থাৎ আমার ব্রেইনের ওয়েট করতেছে বইটা যে কখন আমার দিকে তাকাবে, কখন আমাকে স্টাডি করবে, কাহিনীটা এরকম। এরপরে আমাদের আসা হচ্ছে রানিং স্টেট, অর্থাৎ আমি অন্য আর একটা বই পড়তেছিলাম, পড়তে পড়তে ওই বইয়ের কোনো সমস্যা হয়েছে, ওইটাকে আমি সরায় দিয়ে এখন আমি এটার দিকে তাকায় আছি, এখন আমি এটা পড়তেছি। তো এই যে আমি পড়তেছি এটাই হচ্ছে রানিং স্টেট। তো আমার যে প্রোগ্রামটা তৈরি হয়েছে সেই প্রোগ্রামটার দিকে সিপিইউ যখন নজর দিবে সেটা হচ্ছে রানিং স্টেট। দ্য প্রসেস ইজ কারেন্টলি বিং এক্সিকিউটেড, বইটা কারেন্টলি পড়া হচ্ছে বাই দ্য সিপিইউ, বাই দ্য ব্রেইন। ইনস্ট্রাকশনস আর বিং প্রসেসড সিকোয়েন্সিয়ালি, একটার পর একটা ইনস্ট্রাকশন সিকোয়েন্সিয়ালি প্রসেস হচ্ছে। ফাইন। এরপর আমরা দেখতেছি ওয়েটিং। ওয়েটিং অর ব্লকড। ওয়েটিং মানে হচ্ছে ওই যে আপনার বইয়ে ধরে নেন হচ্ছে যে কোনো একটা ইনফরমেশন আপনার বুঝতে সমস্যা হয়েছে, বা বইয়ের কোনো একটা জায়গাতে কোনো একটা ইনপুট বা আউটপুট লাগবে, ইনপুট আউটপুট দিয়া ইনপুট নেওয়ার জন্য ইউজারের দরকার, ইনপুট নেওয়ার জন্য ইউজারের দরকার। লাইক ওই যে যেটা বললাম, আপনি গুগল ক্রোম ওপেন করে দিয়ে গান শুনতেছেন, অনেকক্ষণ ধরে আপনি কিছু করেন নাই, সো এখানে একটা কি হয়েছে, একটা ইন্টারাপ্ট জেনারেট হয়ে গানটা পজ হয়ে গেছে এবং আপনাকে বলছে আর ইউ লিসেনিং। যদি আপনি ইয়েস প্রেস করেন তাহলে গানটা চলবে, আদারওয়াইজ ততক্ষণ পর্যন্ত সেটা কি থাকবে, পজই থাকবে। ওকে, সো এই যে পজ, সো পজ থাকা মানে কি, এটাকে আমরা বলছি ওয়েট থাকা। কেন ওয়েট করতেছে সে, কেন সে আমার জন্য ওয়েট করতেছে, কেন আমি যখন এখানে ইনপুট দিচ্ছি, অর্থাৎ ওই যে ইয়েস বাটনে ক্লিক করতেছি, ইয়েসটা কি, আমি যে ক্লিক করলাম, ক্লিক করা মানে কি একটা ইনপুট দিবা না। আমার ইনপুটের জন্য কিন্তু আমার প্রোগ্রামটা হোল্ডে ছিল, সো ওইটাকে আমরা বলতেছি ওয়েটিং স্টেট। আমরা এর একটু পরে আরেকটু ডিটেলসে দেখবো। লাস্টটা হচ্ছে টার্মিনেটেড, অর্থাৎ আমার কাজ শেষ, আমি প্রোগ্রামটা কেটে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের টার্মিনেটেড, অর্থাৎ আমার পড়া শেষ, আমি বইটা আবার আগের জায়গাতে ফেরত পাঠাচ্ছি, এইটাই হচ্ছে আমাদের টার্মিনেশন বা টার্মিনেটেড স্টেট। ফাইন। সো এইটাই আমরা এখানে দেখি যে আপনার, আমি হচ্ছে আবার এখান থেকে লেটস সে ভিএস কোডটাকে টার্মিনেট করে দিচ্ছি। ইন দিস কেস আমাদের
নিউ স্টেট কি, যে আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন লাইব্রেরি, আমার অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, এখান থেকে আমার মনে হলো যে আমি ভিএস কোডে কাজ করবো, আমি ভিএস কোডের উপর মাউস নিয়ে যা ক্লিক করলাম, ক্লিক করা থেকে ওপেন হওয়া পর্যন্ত, ঠিক আছে, আপনার বই পছন্দ হয়েছে, বই যে বুক শেলফ আছে ওইখান থেকে আপনার টেবিলে নিয়ে আসা পর্যন্ত যে সময়টা, সেটা হচ্ছে নিউ স্টেট। সেটা কি নিউ স্টেট। ফাইন, আপনি টেবিলে নিয়ে আসছেন, যদি আপনার টেবিলে বইটা চলে আসে তখন সেটাকে আমরা কি বললাম, রেডি স্টেট, অর্থাৎ আপনার বইটা রেডি, আপনি বইটা এখন পড়তে পারবেন, আপনি চাইলেই বইটা পড়তে পারবেন, সেটাকে আমরা বলছি রেডি স্টেট। ঠিক আছে, ফাইন। রেডি স্টেটের পরে আমরা কই যাই দেখেন তো, রেডি স্টেটের পরে আমরা ওয়েট করি। ঠিক আছে, এখানে 3-4টা বই বা 3-4টা প্রোগ্রাম আছে, আমি তো একটা মানুষ বা আমি একটা সিপিইউ, আমি চাইলেই 4টা জিনিস একসাথে পড়তে পারবো না, সো আমি একটাকে পড়বো, আরেকটাকে পড়বো, আরেকটা পড়বো, এইভাবে। সো আমাদের এইখানে আমার জব, মানে এইখানে আমার যে হচ্ছে প্রসেসটা আছে, সেই প্রসেসটা এখানে বসে আছে, কখন সিপিইউ আমার দিকে তাকাবে এবং আমি রানিং স্টেজে যাব, আমাকে পড়া হবে, এরকম একটা। সো এটা হচ্ছে রেডি স্টেট। রেডি স্টেট থেকে যখন সিপিইউ এই বইটার দিকে তাকাবে বা প্রোগ্রামের দিকে তাকাবে, তখন আমরা যাব হচ্ছে রানিং স্টেটে। সো রেডি স্টেট থেকে আমরা কই যাই, রানিং স্টেটে যাই, রেডি স্টেট থেকে রানিং স্টেটে যাই। ফাইন, রানিং স্টেট থেকে আবার 2টা কাজ বা 3টা কাজ হইতে পারে, ইন্টারাপ্টে আমরা পরে যাব। রানিং স্টেট থেকে আমরা লেটসে 2টা কাজ হইতে পারে, যে আমরা রানিং স্টেটে গেলাম, জাস্ট আমার বই থেকে একটা ওয়ার্ড দেখার কথা ছিল, আমি একটাই দেখলাম, সাথে সাথে আমি এন্ড করে দিলাম, আমার আর বই দরকার নাই, আমি এন্ড করে দিলাম। ঠিক আছে, যে এখানকার বই সেখানে রেখে আসলাম। ঠিক আছে, সো এটা একটা হইতে পারে। আর একটা হইতে পারে, রানিং করতেছি, বই পড়তেছি পড়তেছি পড়তেছি, হঠাৎ করে আমার বইয়ের ভিতরে কোনো একটা কিছু লেখার দরকার হলো। ঠিক আছে, একটা ফিল ইন দ্য গ্যাপস আছে, ফিল ইন দ্য গ্যাপস আমি পূরণ না করলে পরের পৃষ্ঠায় যেতে পারবো না। ঠিক আছে, এরকম একটা কিছু, ফিল ইন দ্য গ্যাপসে আমি যদি কিছু না লিখি তাহলে আমি পরের পৃষ্ঠায় যেতে পারবো না। সো এই ফিল ইন দ্য গ্যাপসে আমি কখন লিখবো, এটাকে আমার ব্রেইন ওয়েট করবে। ধরে নিচ্ছে আমার ব্রেইন এবং হাত আলাদা আলাদা এন্টিটি, সো তখন আমার ব্রেইন অন্য একটা দিকে তাকায় আছে, আমার হাত এখানে ইনপুট দিচ্ছে বা আউটপুট দিচ্ছে, সেটা ধরে নিচ্ছে 2 মিনিট পরে। সো 2 মিনিট তো আমার ব্রেন বসে থাকবে না, সে অন্য আর একটা বই পড়বে। ঠিক আছে, 2 মিনিট পরে যখন আমার হাত ফ্রি হয়েছে বা ইউজারের ইচ্ছে হয়েছে এখন ইনপুট দেওয়া লাগবে, সে এখানে কি করবে, এখানে সে জাস্ট লেখা শুরু করবে, যে ইনপুটটা দিল, ফিল ইন দ্য গ্যাপস করলো, ফিল ইন দ্য গ্যাপস কমপ্লিট হওয়ার সাথে সাথে তখন ওই অ্যাপ্লিকেশন কি করবে, আমাকে বলবে যে হ্যাঁ তুমি ফিল ইন দ্য গ্যাপস এর জন্য ওয়েট করতেছো, ফিল ইন দ্য গ্যাপস দেওয়া হয়ে গেছে, এখন আমার দিকে তাকাও। তখন আমি আবার তাকাবো। ওকে, ফাইন। তো এটাই বলতেছে, আমাদের রানিং স্টেট থেকে আমাদের ওয়েটিং স্টেটে যাই। ওয়েটিং স্টেটে আমরা কেন যাই, ইনপুট আউটপুট রিকোয়েস্টের জন্য, কোনো ইনপুট দিয়া নেওয়া লাগলে বা আউটপুট দেওয়া লাগলে তখন আমরা ওয়েটিং স্টেটে যাই। ওয়েটিং স্টেটে আমরা ইনপুট আউটপুট দিয়ে আমরা আবার কি করি, আবার আমরা রেডি হয়ে যাই। ঠিক আছে, যে ইনপুট আউটপুট দেওয়ার পরে আমরা আবার রেডি স্টেটে চলে আসি। ঠিক আছে, কারণ রেডি স্টেট মানে কি, রেডি স্টেট মানে আমি এখন সিপিইউ এর কাছে যাওয়ার জন্য রেডি। সো আমরা ইনপুট আউটপুট নিয়ে আমরা আবার রেডি স্টেটের কাছে আসি, রেডি স্টেটে আমাদের রেডি স্টেট থেকে আমরা আবার রানিং এ যাই, রানিং থেকে ওয়েটিং এ যাই, ওয়েটিং থেকে রেডিতে যাই, এভাবে এভাবে চলতে থাকে আনটিল আমরা টার্মিনেট করি প্রোগ্রাম। ঠিক আছে, যখন আমার কাজ শেষ হয়ে যাবে, আমরা যখন এন্ড করে দেবো, তখন এটাকে আমরা বলছি টার্মিনেশন। সো মোটামুটি একটা আমরা আইডিয়া পাইছি। লেটস সে এটাকে আমরা যদি একটু ভালো মতো দেখি, যে লেটস সে আমি হচ্ছে এখান থেকে ক্যাপকাট বা যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করলাম, এই ওপেনিংটাকে, এই যে টাইমটা, এই টাইমটাকে আমরা বলতেছি কি, এই টাইমটাকে মূলত আমরা বলতেছি হচ্ছে, এই যে টাইমটা ওপেনিং হইতে সময় লাগলো, এটাকে আমরা বলতেছি নিউ স্টেট। এবং যখন এটা ওপেন হয়েছে, এটা কাজ করার জন্য প্রস্তুত, তখন আমরা এটাকে বলতেছি হচ্ছে রেডি স্টেটে। এরপরে যখন সিপিইউ এইটার উপরে কাজ করবে, সিপিইউ ধরে নিচ্ছি এই আমাদের এখানে কারেন্টলি 4টা প্রোগ্রাম আছে। ঠিক আছে, একে 1 মিলি সেকেন্ড, একে 1 মিলি সেকেন্ড, একে 1 মিলি সেকেন্ড, একে 1 মিলি সেকেন্ড করে দিচ্ছে। সো সিপিইউ যখন এই বান্দারটাকে 1 মিলি সেকেন্ড দিবে, তখন এই বান্দারটা এক্সিকিউশন স্টেটে থাকবে। ওকে, ফাইন, এক্সিকিউশন স্টেটে থাকবে, আর বাকিগুলো তখন হচ্ছে ওয়েটিং স্টেটে থাকবে। ফাইন, সো আমরা এইভাবে জিনিসগুলোকে ধরতেছি। সো রানিং থেকে আমরা ওয়েটিং এ, আবার ওয়েটিং এর পরে কি আবার রেডি হবে, রেডি থেকে আবার রানিং দেবে, এইভাবে জিনিসটা চলবে প্যারালালি। ওকে, ফাইন। সো আমরা এই জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে দেখতে পারি, যে আমাদের প্রসেসগুলো এখানে কিভাবে কাজ করে। ঠিক আছে, এখানে প্রসেস হিসেবে আমরা লেটস এ 2টা কি নিছি, এখানে 2টা এক্সাম্পল মানে 2টা প্রসেস নিছি। ওকে, ফাইন। সো এটা আমার একটা ভিডিও থেকে এটা স্ক্রিনশটটা নেওয়া, মানে ভিডিও থেকে কনসেপ্টটা নেওয়া, নিয়ে হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে ইমেজটা বানানো। ঠিক আছে, সো আমি হচ্ছে একটা কাজ করি, সেটা হচ্ছে একটু মোছামুছি করি, একটা মিনিট। ওকে, সো আমরা হোপফুলি এই পোর্শনটা বুঝতে পারছি, তাহলে আমরা নেক্সট পোর্শনে যাব, যে আমাদের এখানে একটা প্রসেস কয়েকটা স্টেটের থ্রুতে যাচ্ছে, কখনো সে নিউ স্টেটে থাকতেছে, নিউ স্টেটে মূলত সে একবারই থাকতেছে, মানে আপনার লাইব্রেরি থেকে বই থেকে নিয়ে আসা টেবিল পর্যন্ত আপনি একবারই নিয়ে আসতেছেন নিউ স্টেটে, অর্থাৎ যে কোনো প্রসেস নিউ স্টেটে একটা সার্টেন টাইম পর্যন্ত থাকতেছে। এরপরে সে রেডি কিউয়ে আসতেছে। ঠিক আছে, রেডি কিউ মানে বইটা রেডি, আমি যে কোনো সময় পড়তে পারি। ওকে, বাট আমি পড়তেছি না, আমি অন্য আরেকটা বই পড়তেছি, সো রেডি কিউ। রেডি কিউ এর পরে আমরা রানিং এ যাচ্ছি, রানিং মানে হচ্ছে বইটা আমি এখন পড়তেছি, পড়তে পড়তে কোনো ইনপুট দরকার হলে সেই ইনপুট নেওয়ার জন্য ইউজারকে ডাকতেছি, বাট ইউজার নাই,
তো আমি অন্য আরেকটা কাজ করতেছি। ইউজার এসে ইনপুট দিল, ইনপুট দেওয়ার সাথে সাথে আমার এই যে এতক্ষণ ওয়েটিং এ ছিলাম, ইনপুট দেওয়ার সাথে সাথে আমরা কি করলাম, আমরা হচ্ছে সিপিইউ কে জানালাম আমার কাজ শেষ। তো সিপিইউ বললো যে ঠিক আছে কাজ শেষ, তুমি রেডি কিউ একটু ওয়েট করো। ঠিক আছে, যেহেতু কাজ শেষ তুমি রেডি, ঠিক আছে, আমাকে আমি তোমাকে ইউজ করতে পারবো, সো তুমি রেডি কিউয়ে রেডি স্টেটে ওয়েট করো। ঠিক আছে, রেডি স্টেটে সে ওয়েট করতেছে, ফাইন। আবার রেডি স্টেট থেকে আবার সে আমাকে ডাকবে, আমাকে আবার এক্সিকিউট করবে, কাইন্ড অফ এরকম ভাবে চলবে। বাট এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে এটা একটা প্রসেসের জন্য হচ্ছে, বাট যদি অ্যাট এ টাইম আমার মাল্টিপল প্রসেস ওপেন থাকে, ইন দিস কেস আমাদের সিনারিওটা কি হবে তাহলে? লাইক আমি অ্যাট এ টাইম প্রসেস 1 বা একটা প্রসেসের নাম প্রসেস 1, একটার নাম প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4, এরকম মাল্টিপল প্রসেসর আমাদের আছে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এরকম 4টা প্রসেসর আছে। সো অ্যাট এ টাইমে আমি 4টাকে কি করলাম, ওপেন করলাম, 4টা আমাদের নিউ স্টেটে অ্যাট এ টাইম 4টা বই, মানে একসাথে আমার 4টা বই পছন্দ হয়েছে, 4টা বই আমি হচ্ছে আমার টেবিলে নিয়ে আসছি। সো 4টা বই আমার কি হবে, রেডি স্টেটে আছে। এখন 4টা বই যে রেডি স্টেটে আছে, এর মধ্যে থেকে কোনো না কোনো বই তো বা কোনো না কোনো প্রসেস তো সবার আগে রেডি স্টেটে আসছে, তাই তো? সো আগে যে আসে সে আগে সার্ভিস পাবে না, যে ধরে নেন একটা প্রসেস আমার রেডি স্টেটে সবার আগে আসছে, সো আমার উচিত যে তাকে সিপিইউ এর কাছে আগে পাঠানোর, তাই না? সিপিইউ এর জন্যই তো তারা আসছে, তো আমার উচিত তাকে সিপিইউ আগে পাঠানোর। সো এইখানে রেডি স্টেটে আমরা একটা কিউ রাখি। ঠিক আছে, এখানে একটা কিউ আছে। এখানে কেন কিউ আছে, কিউ এর প্রপার্টিস কি ছিল? কিউ এর প্রপার্টিস ছিল হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ এই কিউ এ যে ফার্স্টে ইন হবে, ফার্স্টে যে ঢুকবে সে ফার্স্টে আউট হবে। ঠিক আছে, আউট হবে কেন? কারণ সিপিইউ এর জন্য। ঠিক আছে, সো ধরে নিচ্ছি সবার আগে এখানে প্রসেস 1 আসছে, সো প্রসেস 1 এখানে যাবে, তারপর প্রসেস 2 আসছে, প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4। ঠিক আছে, এরকম করে প্রসেসগুলো এখানে স্টোর হবে রেডি কিউয়ে। সো এইখান থেকে ধরে নিচ্ছি প্রসেস 1 যাবে না, প্রসেস 2 যাবে নাকি প্রসেস 3 যাবে। ঠিক আছে, এক একজনের প্রায়োরিটি এক এক রকম থাকে, সেইটাকে ডিসাইড করে এখানে একটা স্কেডিউলার বসে থাকে, এখানে একটা স্কেডিউলার বসে থাকে। এই স্কেডিউলারের কাজ হচ্ছে আর্জেন্সি বুঝে, তার প্রসেস লেন্থ, সবকিছু প্যারামিটার আমরা নেক্সট ক্লাসে পড়বো, এসব কিছু বুঝে এই স্কেডিউলার করে কি, এদের মধ্যে থেকে একজনকে রানিং স্টেটে বা সিপিইউ এর কাছে পাঠিয়ে দেয়। সিপিইউ তখন কি করে, ওই যে কোড বা প্রসেস আছে সেগুলোকে এক্সিকিউট করা শুরু করে। আফটার সার্টেন টাইম সে হচ্ছে আবার ওয়েটিং স্টেটে যায়, ওয়েটিং স্টেটে আবার কিছুক্ষণ ওয়েট করে ইনপুট আউটপুটের জন্য সে আবার রেডি স্টেটে যায়। রেডি স্টেটে যখন সে আবার আসে তখন সে এই লিস্টের আবার শেষের দিকে চলে আসে। ঠিক আছে, আগে ধরে নিচ্ছে প্রসেস 1 ফিনিশড হয়ে গেছে, ওয়েটিং স্টেট থেকে আবার যখন আসবে তখন আবার প্রসেস 1 এখানে থাকবে, কাইন্ড অফ এইরকম। ওকে, আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। বাট এখানে একটা কাহিনী আছে। ঠিক আছে, কাহিনীটা হচ্ছে লেটস সে আমরা হচ্ছে দুইটা প্রোগ্রাম, ঠিক আছে, এটা একটা প্রোগ্রাম প্রসেস 1 এন্ড প্রসেস 2, দুইটা প্রোগ্রাম আছে আমার এখানে। প্রসেস 1 এর কোড হচ্ছে এইটা, প্রসেস 2 এর কোড হচ্ছে এটা, ভালো কথা। বাট আমার সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আমার সমস্যাটা হচ্ছে যে সিপিইউ অনেক বিজি। ঠিক আছে, লেটস সে আমার কাছে দুইটা বই আছে, যেহেতু এখানে প্রসেস 1 প্রসেস 2 বলতেছি, আমিও ধরতেছি আমার কাছে দুইটা বই আছে। দুইটা বইয়ের আমি ঠিক করলাম যে বই 1 এর বা প্রসেস 1 এর বই 1 এর আমি 2 লাইন পড়বো, পড়ার পরে আমি বই 2 এর দিকে তাকাবো, বই 1 এর দিকে তাকাবো, বই 2 এর দিকে তাকাবো, 1 এর দিকে তাকাবো, 2 এর দিকে তাকাবো। ঠিক আছে, 2 লাইন করে করে আমি পড়বো, এরকম আমার কাজ। সো এখানে আমি এটার নাম দিচ্ছি সিপিইউ। সো এটা কি, এটা হচ্ছে সিপিইউ। এই বান্দা সেম কাজই করতে যাচ্ছে। সিপিইউ একবার এখানে তাকাবে, এখানের ইনফরমেশন গুলো তার মাথা, তার তো আর আমার মতো মাথা নেই, তার হচ্ছে কি আছে, বিভিন্ন রেজিস্টার আছে। সো তার রেজিস্টার আছে, সেই রেজিস্টার ভিতরে ভিতরে এখানে যা বলা আছে সেগুলোকে স্টোর করবে, সেই অনুযায়ী কাজ করবে, খুবই সিম্পল। বাট যখন আমাদের ধরে নিচ্ছি আমাদের সিপিইউ যখন প্রসেস 1 বা বই 1 পড়তেছে, আমি যখন বই 1 পড়তেছি, আমি বলছি 2 লাইন করে পড়বো। সো ধরে নিচ্ছি সে এই লাইনটাকে পড়তেছে, এই লাইনে কি বলছে, লোড আর নট 50, অর্থাৎ 50 কে আমরা আর নট রেজিস্টারের ভিতরে স্টোর করবো। আর নট কোনটা বা রেজিস্টার 0 কোনটা, এইটা। সো এটার ভিতরে স্টোর করতে চাচ্ছি কত, 50 কে। সো আমরা এখানে 50 লিখলাম, ফাইন। সেকেন্ড লাইন আমি যখন পড়তেছি তখন আমরা আবার কি দেখতেছি, লোড আর1, 65। সো আর1 রেজিস্টারের ভিতরে আমরা কত স্টোর করবো, 65 স্টোর করবো। সো প্রসেস 1 এর দুইটা বই পড়া শেষ, প্রসেস 1 এর দুইটা বই পড়া শেষ। আমি এই বই পড়লাম যে লোড আর1 কত, আর1 হচ্ছে 50 আর এটা সমান 65। পরে আমি এই বইয়ের দিকে তাকালাম। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আমার মাথাতে দুইটা স্লটই আছে, রেজিস্টার 0 আর রেজিস্টার 1। সো প্রথমটা পড়লাম, পড়ার সাথে সাথে দেখলাম রেজিস্টার 0 এর ভিতরে 50 লিখছে, রেজিস্টার 1 এর ভিতরে 65 লিখছে। এরপরে আমি কি বলছি, প্রথম বই পড়া 2 লাইন শেষ, এখন তুমি দ্বিতীয় বই পড়তে আসো। সো তুমি দ্বিতীয় বই পড়তে আসলা, দ্বিতীয় বই পড়তে আসবে, এখন দ্বিতীয় বই পড়তে এসে প্রথমে এটা দেখলা, লোড আর নট 80। আমি বলছি আমার মাথায় দুইটা মেমোরি আছে, একটার ভিতরে আমরা 50 রাখছিলাম, একটার ভিতরে 65 রাখছিলাম। বাট এখন আমার বলতেছে যে ওই যে আর0 ছিল যেখানে 50 রাখছিলা, সেই জায়গাতে এখন তুমি 80 রাখো। এই প্রসেস 2 বলতেছে এখানে 80 রাখো। সো আমি কি করলাম, এখানে 80 রাখলাম। ওকে, এগুলার কাজ আছে, এগুলার কাজ আমরা দেখতেছি। ইনস্ট্রাকশন রেজিস্টারের কাজ হচ্ছে এই যে কোন ইনস্ট্রাকশন আমাদের এক্সিকিউট হচ্ছে সেটা এখানে লেখা। ঠিক আছে, এই যে লোড আর নট 80 এটা এখানে লেখা।
অ্যাড্রেস রেজিস্টার হচ্ছে এই যে এখানকার অ্যাড্রেসগুলোকে এখানে আসা, ঠিক আছে, এরকম আর কি কাহিনীটা। সো প্রথম লাইন এক্সিকিউট হলো। সেকেন্ড লাইনে আসি, মাল্টিপ্লিকেশন, মাল মানে হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন, আর1, 2, আর1 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছি আমি। আর1 এর সাথে যদি বা রেজিস্টার 1 এর সাথে যদি 2 মাল্টিপ্লিকেশন করি, 65 গুণন 2 কত আসবে, এখানে 130 আসবে, ঠিক আছে, ফাইন। সো এরও 2 লাইন পড়া শেষ, ঠিক আছে। আমার মাথার 2টা স্লট ছিল, 2টা স্লটেই আমরা 50 আর 65 রাখছিলাম, বাট এইটাকে যখন এক্সিকিউট করতে আসছি, সেকেন্ড বইটাকে যখন এক্সিকিউট করতে আসছি, তখন ওই 2টা চেঞ্জ হয়ে একটার মান হয়ে গেছে 80, একটার মান হয়ে গেছে 130, ফাইন। 2 লাইন পড়া শেষ। এখন আমি আবার কি করব, এটা 2 লাইন পড়া শেষ, আবার এটার দিকে তাকাবো, অর্থাৎ প্রসেস 1 আবার ব্যাক করব। প্রসেস 1 এর কি প্রথম 2 লাইন আবার পড়বো? আসলে হচ্ছে না। প্রসেস 1 এর কই থেকে আমার পড়া শুরু করা লাগবে, অ্যাজ এ হিউম্যান আমি এটা হয়তো বা বুঝতে পারতেছি, বাট অ্যাজ এ কম্পিউটার সে বুঝতে পারবে না প্রসেস 1 এর কই থেকে তার পড়া আবার শুরু করা লাগবে, একবার শুরু থেকে নাকি এই লাইন থেকে নাকি এই লাইন থেকে। আপাতত ধরে নিচ্ছি সে জানে যে তার কই থেকে শুরু করা লাগবে। সে যেহেতু প্রথম 2 লাইন এক্সিকিউট করছে, আমি ধরে নিচ্ছি সে এই লাইন থেকে এক্সিকিউট করা শুরু করবে। এই লাইন থেকে অ্যাড আর নট ইকুয়াল আর ওয়ান, অর্থাৎ আর নট ইকুয়াল আর ওয়ান, এই যে ইনস্ট্রাকশনটা দেখতেছি, ইনস্ট্রাকশনটা আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টারের ভিতরে চলে আসবে। অ্যাড আর নট আর ওয়ান, এটা আর নটের ভিতরে বা রেজিস্টার জিরোর ভিতরে কত, রেজিস্টার ওয়ানের ভিতরে কত, 80 আর 130, 80 130 কত, 210। তাহলে যেহেতু আমরা কি বলছি আর0 আর1, সো এই দুইটা যোগ করে যোগফলটা আর0 এর ভিতরে আসবে, সো এখানে 210 আসলো। ওকে, কোনো সমস্যা আছে? সমস্যা নেই, স্টিল নাও চিল। বাট সমস্যাটা হচ্ছে পরের লাইনে আপনি দেখলেন যে স্টোর আর মানে পরের লাইনটা আপনি ধরে নেন এক্সিকিউট করলেন, বাট সমস্যাটা হচ্ছে যে আপনি যোগ করতে চাইছিলেন 50 আর 65, বাট 50 আর 65 যোগফল হচ্ছে 115, বাট আপনি রেজাল্ট আসছে কত, 210। ইজ দ্যাট অ্যাকসেপ্টেবল? অ্যান্সার হচ্ছে না, এটা অ্যাকসেপ্টেবল না। তাহলে এখানে একটা কাহিনী হচ্ছে, কাহিনীটা হচ্ছে যে এইখানে আমরা কন্ট্রোল পাচ্ছি না, ঠিক আছে। লাইক এরপরে যদি আমাদের ধরে নিচ্ছে এই 2 লাইন পড়া শেষে আমার সিপিইউ আবার এখানে ব্যাক করছে, এই জায়গার তো এই 2 লাইন পড়া শেষ, এখন সিপিইউ এই এক্সরে আসবে, এক্সরে আর0 আর আর1 দেখবে। আর0তে সে রেখে গেছিল 80, এই প্রসেসের আর0তে ছিল 80, বাট আইসা দেখে 210, ঠিক আছে। তখন হচ্ছে যে এখানে একটা ঝামেলা হবে। এই ঝামেলা যাতে না হয়, এই ঝামেলা যাতে না হয়, এই জন্য আমরা একটা প্রসেস কন্ট্রোল ব্লক বা পিসিবি বানাই, ঠিক আছে। এই পিসিবি মানে হচ্ছে পিসি বিল্ডার বাংলাদেশ না, আবার পিসিবি বোর্ডও না। সো এই পিসিবি মানে কি? এই পিসিবি মানে হচ্ছে, ওয়েট একটু, এই পিসিবি মানে হচ্ছে এই পিসিবি মানে হচ্ছে যে যখনই একটা প্রসেস আসে, ঠিক আছে, এই যে প্রসেসটা আমাদের রেডি হলো, প্রসেসটা রেডি হলো, এই প্রসেসটা যখন মেমোরিতে লোড করা হলো বা পড়তে আনলাম, পড়তে আনার সময় আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমার মাথা ধরে নিচ্ছে এটার ভিতরে যা যা করতে বলছে, লোড আর0 50, লোড আর1 65, এই দুইটা আমি এখানে কি করলাম, ধরে নিচ্ছি এখানে 50 দিলাম আর এখানে 65 দিলাম, ঠিক আছে। এবং ইনস্ট্রাকশন রেজিস্টারে আসবে তখন হচ্ছে লোড আর1, 65, এগুলো ইনস্ট্রাকশন রেজিস্টারে আসবে, অ্যাড্রেস রেজিস্টারে এই যে অ্যাড্রেস আসবে, সবকিছু আসলো, ঠিক আছে। আমরা এই বই পড়ার শেষে বা এই প্রসেসকে এক্সিকিউট করার শেষে সেকেন্ড প্রসেসে আসার আগে, এইটাকে কমপ্লিট করে সেকেন্ডটাতে আসার আগে আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে এই যে একটু আগে যে প্রসেস ওয়ানে কাজ করলাম, প্রসেস ওয়ানে যে কাজ করলাম, এই কাজের স্ট্যাটাসটাকে, এই যে কাজের স্ট্যাটাস কি, 50 এইখানে, 65 এইখানে, ইনস্ট্রাকশন এতটুকু পর্যন্ত এক্সিকিউট হয়েছে সেটা এইখানে, যে ইনস্ট্রাকশন কতটুকু পর্যন্ত এক্সিকিউট হয়েছে, অ্যাড্রেস রেজিস্টার কতটুকু পর্যন্ত গেছে, সবকিছু আমরা এই মেমোরির ভিতরে, এই সিপিইউ এর যে স্ট্রাকচার আছে এটার ভিতরে নিয়ে নিছি। সো প্রসেস 2 তে কাজ করতে আসার আগে আমরা কি করতে পারি, প্রসেস 1 এ যতটুকু কাজ করছি এইটার একটা কপি আমার কাছে রাখতে পারে না, মেমোরি অপারেটিং সিস্টেম তার কাছে রাখতে পারে না? হ্যাঁ, রাখতে পারে। এই যে কপি রাখতেছে, যে সিপিইউ কোন স্টেটে কতটুকু কাজ করতেছে সেটার ইন ডিটেলস রাখতেছে, এইটাকে আমরা বলছি প্রসেস কন্ট্রোল ব্লক। সো একটা প্রসেস কন্ট্রোল ব্লক তৈরি হয় একটা প্রসেসের জন্য, ধরে নিচ্ছি প্রসেস 1 এর জন্য একটা প্রসেস কন্ট্রোল ব্লক তৈরি হলো, সেই জায়গাতে এই কম্পোনেন্টগুলো থাকে, রেজিস্টার্স থাকে, ঠিক আছে, বিভিন্ন নাম থাকে, ধরে নিচ্ছি প্রসেস কন্ট্রোল ব্লকের আইডি থাকে, পিআইডি থাকে, প্রসেস আইডি, ঠিক আছে, পিআইডি, এগুলো সবকিছু মিলে একটা প্রসেস কন্ট্রোল ব্লক তৈরি হলো। যখন আমার এই বইটার 2 লাইন পড়া শেষ, একটা প্রসেস কন্ট্রোল ব্লকের ভিতরে যা যা আছে সবকিছু আপডেট হয়ে গেল। ওকে, ফাইন। এখন আমার সিপিইউ এটা পড়তে আসছে, ঠিক আছে, ধরে নিচ্ছি এটা প্রসেস 1 এর জন্য, এটা সিপিইউ এখন এইটা পড়তে আসছে, এটা পড়তে আইসা এখন যদি এটা চেঞ্জ হয়, লোড আর নট ইকুয়াল 80, এখানে যদি 80 আসে এবং রেজিস্টার 1 ধরে নিচ্ছি এখানে লেখা আছে লোড আর1, 2, অর্থাৎ আর1 এর ভিতরে 2 স্টোর করতে যাচ্ছি, ফাইন, স্টোর করলাম। এখন এইটার এগেইনস্টে একটা কি হবে, একটা পিসিবি তৈরি হয়ে যাবে বা প্রসেস কন্ট্রোল ব্লক তৈরি হয়ে যাবে, তাই না। এটার এগেইনস্টে একটা প্রসেস কন্ট্রোল ব্লক তৈরি হয়ে যাবে, এটা প্রসেস 1 এর জন্য হয়েছিল, এখানে প্রসেস 2 এর জন্য। সো এই ব্লকেরও একটা প্রসেস আইডি থাকবে, রেজিস্টার্সে কোন রেজিস্টার্সে কত মান আছে সেগুলো সেভ থাকবে, ঠিক আছে, এগুলো কার কাছে থাকবে, অপারেটিং সিস্টেমের কাছে। সো প্রসেস 2 এর জন্য একটা পিসিবি তৈরি হয়ে গেছে, ফাইন, খুবই সুন্দর। এরপরে এই 2 লাইন পড়া শেষে যখন
আমার সিপিইউ আবার এইখানে ব্যাক করবে, এখানে ব্যাক করার পরে কোন লাইন থেকে শুরু করা লাগবে সেইগুলা বলা থাকবে হচ্ছে এইখানে, ঠিক আছে? এবং এই ইনফরমেশনটা যখন সিপিইউ আবার আগের বই পড়তে বা প্রসেস 1 পড়তে চলে আসবে, তখন আমাদের এই ভ্যালুগুলাকে এই যে এইটা পড়ার সময় যে প্রসেস আইডিটা বা প্রসেস ব্লকটা তৈরি ছিল সেইটা দ্বারা রিপ্লেস করে দেবে, ঠিক আছে? অর্থাৎ আমার সিপিইউ যখন এই বইটা পড়তেছিল তখন যে ইনফরমেশনগুলো ছিল সবগুলা ইনফরমেশন এখানে চলে আসবে। ওকে, তখন হচ্ছে সিপিইউ আবার এই দুইটা লাইন এক্সিকিউট করবে, দুইটা লাইন এক্সিকিউট করে সে আবার প্রসেস ব্লককে আপডেট করবে এবং তার অ্যাক্সেস আবার এটাকে পাঠিয়ে দিবে, ঠিক আছে? সো এইভাবে আমাদের একটা সিপিইউ ব্যাক অ্যান্ড ফোর্থ করে করে প্রসেসগুলোকে এক্সিকিউট করতেছে এবং যেন এদের মধ্যে ক্ল্যাশ না হয় এই জন্য আমরা কি ইউজ করতেছি, আমরা পিসিবি বা প্রসেসকে কন্ট্রোল করার একটা ব্লক ডায়াগ্রাম ইউজ করতেছি। ওকে, যেখানে প্রসেসের ইন ডিটেলস থাকে। ফাইন, এই যে প্রসেস কন্ট্রোল ব্লক কনসিস্ট অফ ইনফরমেশন অ্যাসোসিয়েটেড উইথ ইচ প্রসেস। একটা প্রসেসের যে ইনফরমেশনস আছে সেগুলোকে হোল্ড করা হচ্ছে পিসিবি ব্লকের কাজ। তো সবার প্রথমে থাকে হচ্ছে প্রসেস স্টেট, প্রসেস কোন স্টেটে আছে, প্রসেস নাম্বার বা যেটাকে আমরা পিআইডি বলছি, প্রসেস আইডি। সো প্রসেস নাম্বার, প্রোগ্রাম কাউন্টার, যে প্রোগ্রাম কতটুকু পর্যন্ত কাউন্ট করছে, যে রানিং অর ওয়েটিং। প্রসেস স্টেট বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের প্রসেসটা সেটা কি রানিং অবস্থায় আছে নাকি ওয়েটিং অবস্থায় আছে। তারপর আমরা কি দেখতেছি, আমরা প্রসেস নাম্বার, প্রোগ্রাম কাউন্টারের কাজ কি, যে এই যে আমরা প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে এটাই যে আমরা তো এই জায়গায় দুইটা কাজ করে এইখানে আবার চলে আসলাম, এখন এইখান থেকে যখন আমরা আবার এখানে কাজ করতে ব্যাক করব তখন প্রোগ্রাম কাউন্টারই আমাকে বলে দিবে যে ভাই আগে এই দুই লাইন কাজ হয়েছে, এখন তুমি 3 নাম্বার লাইন থেকে শুরু করো। ওকে, এরকম আর কি। সো আমরা এখানে প্রোগ্রাম কাউন্টার কি দেখতেছি, লোকেশন অফ ইনস্ট্রাকশন টু এক্সিকিউট, যে কোন লোকেশন থেকে আমার ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউট করা উচিত। ওকে, মেমোরি লিমিটস, রেজিস্টার্স, ওই যে R0 R0 যেগুলো দেখলাম সব রেজিস্টার্স গুলোর মানও সেভ করা থাকে একটা প্রসেস অর্ডারে। সিপিইউ স্কেজুলিং ইনফো, যে সিপিইউ স্কেজুলিং কোন ইয়েতে অ্যালগরিদম হচ্ছে এগুলো সকল ইনফরমেশন আসে এখান থেকে। ইনপুট আউটপুট স্ট্যাটস ইনফো, মেমোরি ম্যানেজমেন্ট ইনফো, কনসেন্টস অফ অল প্রসেস সেন্ট্রিক রেজিস্টার্স, ঠিক আছে? সো এই সব কিছু একটা পিসিবি বা প্রসেস কন্ট্রোল ব্লকের ভিতরে থাকে। সামনের দিকে আমরা আর একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, চলে। সো সিপিইউ এই যে একটু আগে দেখলাম আমাদের প্রসেস 1 ছিল, আবার প্রসেস 2 ছিল, এইটা 2 লাইন পড়তেছিল, এটা 2 লাইন পড়তেছিল, এটা 2 লাইন পড়তেছিল, এটা 2 লাইন পড়তেছিল না। সো এইখানে এইটাই করা হয়েছে যে প্রসেস P0 একটা আছে, P1 একটা আছে, দুইটা প্রসেস আছে। এখন দুইটা প্রসেসের মধ্যে ধরে নিচ্ছি আমাদের শুরু হয়েছে, এইটা এক্সিকিউট হওয়া শুরু হয়েছিল, এখন এক্সিকিউট হচ্ছিল, ধরে নিচ্ছি এই যে সরি এখানে এক্সিকিউট হওয়া শেষ, এই প্রসেসটা এখানে এক্সিকিউট হওয়া শেষ, এখানে যখন শেষ হয়েছে তখন তার লেটেস্ট ইনফরমেশনগুলো তার পিসিবি জিরোর ভিতরে বা প্রসেস কন্ট্রোল ব্লক জিরোর ভিতরে স্টোর করে ফেলছে। ওকে, ফাইন, চলতেছে। এখন হচ্ছে যায় কি আমাদের আর একটা প্রসেস এখানে এক্সিকিউটিং হওয়া শুরু করছে, এই প্রসেসের নাম হচ্ছে প্রসেস P1। এক্সিকিউটিং হচ্ছে তার এক্সিকিউশন শেষ। এখন ধরে নিচ্ছি তাকে অন্য আরেকটা দিকে যাইতে হবে সিপিইউ কে। সো এখানে এক্সিকিউশন শেষ করলো এবং এইখানে যখন এক্সিকিউশন শেষ হলো সাথে সাথে আমাদের লেটেস্ট যে আপডেটটা ছিল, ঠিক আছে, লেটেস্ট যে আপডেটটা ছিল রেজিস্টারে কত ছিল বা ভ্যালু আদার্স আপডেটগুলো আমাদের পিসিবি 1 এর ভিতরে স্টোর হয়। আগে পিসিবি 0 এর ভিতরে হতো, এখন পিসিবি 1 এর ভিতরে হয়। এরপরে যখন আমাদের এইখানে পিসিবি প্রসেস P0 এটা যখন আবার কাজ করা শুরু করবে, প্রসেস P0 যখন আবার কাজ করা শুরু করবে, এই যে পিসিবি 0 নামক একটা কিছুর ভিতরে প্রসেস 0 যখন লাস্ট কাজ করছে সেটা ইনফরমেশন সেভ করে রাখছিলাম, মানে এই ইনফরমেশনটা আবার এখানে কি হবে, রিলোড হবে। এই যে রিলোড স্টেট ফ্রম পিসিবি 0, এই যে পিসিবি 0 এর ভিতরে যে রিলোড আমাদের পিসিবি 0 এর ভিতরে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো আবার রিলোড করবে, রিলোড করে আবার কাজ করা শুরু করবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এখানকার ফান্ডামেন্টাল থিং। সো এইভাবে আমাদের অপারেটিং সিস্টেমে আমাদের প্রসেসগুলো একটার পর একটা কাজ করে। সো এটা হচ্ছে আমাদের সিপিইউ সুইচ ফ্রম প্রসেস টু প্রসেস। ওকে, সিপিইউ কি করে প্রসেস টু প্রসেস সুইচ করে। ফাইন, এখন আমরা একটা ইয়েতে আসতেছি যে প্রসেস স্কেডিউলিং কি, ঠিক আছে? প্রসেস স্কেডিউলিং কি এটা আমাদের জানা দরকার। প্রসেস স্কেডিউলিং কি? সো আমরা দেখলাম না যে আমাদের একটা প্রসেস নিউ স্টেটে থাকে, যে যখন একটা প্রোগ্রামকে ওপেন করি সে নিউ স্টেটে থাকে, নিউ স্টেট থেকে সে পড়ার উপযোগী হইলে বা তাকে কাজ করার উপযোগী হইলে, অর্থাৎ সে যদি আমার টেবিলে আসে বা র্যামে পুরোপূর্ণভাবে স্টোর হয় তখন আমরা সেই স্টেটটাকে বলি রেডি স্টেট। ওকে, রেডি স্টেটে অনেকগুলা বান্দা ওয়েট করে, ঠিক আছে, যে আমরা সবাই রেডি জাস্ট একটা ডাকের অপেক্ষায়। রেডি স্টেটে সবাই ওয়েট করে দিচ্ছে, মাল্টিপল প্রোগ্রাম আমাদের এখানে ওয়েট করতেছে। ফাইন, রেডি স্টেটে কেন সবাই ওয়েট করে, কারণ সবাই চায় সিপিইউ তাদের প্রোগ্রামটা এক্সিকিউট করুক বা আমার যে প্রসেসর আছে সে বান্দা যেন তার প্রোগ্রামটাকে এক্সিকিউট করে, এটা সবাই চায়, সব সফটওয়্যার চায়। সো সিপিইউতে একটা মানুষ একাই সবকিছু করতে পারবে না। সো এইখানে একজন স্কেডিউলার থাকে, কি বলছে এখানে, একজন স্কেডিউলার থাকে, যে স্কেডিউলারের কাজ হচ্ছে সিপিইউ কে, এই যে রেডি কিউ, এইটা কি, এটা একটা কিউ, এই রেডি কিউ এ থাকা, রেডি কিউ মানে কি, এখানে সবাই সিপিইউ এর কাজ করার জন্য রেডি।
সিপিইউ যে কাজ করবে তারা সেই কাজ করতে রেডি। তো রেডি কিউ থেকে থাকা কোন অ্যালগরিদম কোন প্রসেসটা সিপিইউ এর অ্যাক্সেস পাবে অর্থাৎ সিপিইউ এর কাছে আসবে সেইটা ডিফাইন করে কে স্কেডিউলার। ওকে, প্রসেস স্কেডিউলিং। সো এখানে বিভিন্ন প্রসেস থাকে, এই প্রসেসগুলোর মধ্যে কোন প্রসেসটা সিপিইউ এর অ্যাক্সেস পাবে এইটা স্কেডিউল করার কাজই হচ্ছে প্রসেস স্কেডিউলিং। সো সিপিইউ এর কাছে অ্যাক্সেস পাইছে, সিপিইউ এর কাছে অ্যাক্সেস বা এটাকে আমরা বলি রানিং স্টেট। রানিং স্টেট থেকে যেটা হয় কোনো ইনপুট আউটপুটের দরকার হলে তখন আমরা ওয়েটিং স্টেটে যাই, ওয়েট স্টেটে। ওয়েট স্টেটে থাকা অবস্থায় যদি আমরা ইনপুট আউটপুট পাইলে ইনপুট আউটপুট পাওয়া মানে কি, তখন আমি আবার রেডি স্টেটে যেয়ে বসে থাকবো। ঠিক আছে, যে আমাদের এগুলো আবার আমার সামনে যারা আছে সবাই কাজ এক্সিকিউট করবে, তখন আমি আবার সিপিইউর কাছে যাবো, সিপিইউ আমাকে আবার ওয়েট করবে, আবার রেডি। এইভাবে আমাদের জিনিসটা চলবে। একটা সার্টেন টাইম পরে আমার কাজটা শেষ, তখন সে এন্ডে চলে যাবে। সো আমরা এইটাই ছিল আমাদের 5টা স্টেট। সো এইখানে আমাদের স্কেডিউলিংটা বুঝলাম যে কেন স্কেডিউলিংটা দরকার, যেন মানবমানি না হয় বা আমার সিপিইউ যেন এফিশিয়েন্টলি কাজ করতে পারে, ম্যাক্সিমাম আউটপুটটা যেন আমরা পাই। গোল অফ প্রসেস স্কেডিউলিং, দ্য মেইন গোল অফ ইজ টু ম্যাক্সিমাইজ সিপিইউ ইউটিলাইজেশন। সিপিইউকে আমরা অলস বসে থাকতে দিতে চাই না, সো দ্যাট আমাদের এই চিন্তা ভাবনা গোল অফ প্রসেস স্কেডিউলিং। দ্য সিপিইউ শুড অলমোস্ট অলওয়েজ বি বিজি, আইডিয়াল সিপিইউ ওয়েস্টেড পাওয়ার। ঠিক আছে, আমরা শুধুমাত্র সিপিইউকে পাওয়ার দিয়ে অলস বুঝতে পারি না। For time sharing system, the scheduler needs to quickly switch between process to see each gets fair share of CPU time. Time sharing system যখন আমরা পড়বো তখন এটা দেখবো, সমস্যা নেই। সরি, টাইম শেয়ারিং সিস্টেম আমরা পড়ছি, যেমন হচ্ছে আমাদের যেটা ছিল মাল্টিটাস্কিং সিস্টেম। ঠিক আছে, মাল্টিটাস্কিং সিস্টেম এটা। ওকে ফাইন। সো এইগুলো আমার গোল গেল। হু ডিসাইডস হোয়াট রানস নেক্সট? ঠিক আছে, যে এখানে তো মাল্টিপল প্রসেস আমরা রেডি কিউয়ে বসে আছে, এখন কে এইখান থেকে ডিসাইড করে যে এই প্রসেস বা এই প্রসেসটা নেক্সট আমাদের রানে যাবে, সিপিইউ এর কাছে যাবে? কে ডিসাইড করে? স্কেডিউলার। দ্য প্রসেস স্কেডিউলার ডাজ দিস। ফাইন, ইট সিলেক্টস হুইচ প্রসেস ইন সিস্টেম শুড এক্সিকিউট নেক্সট টু দ্য সিপিইউ। এখান থেকে থাকা কোন প্রসেসটা সিপিইউ এক্সিকিউট করবে এটা সিলেক্ট করে সে। ইট ইউজেস ইনফরমেশনস লাইক প্রসেস প্রায়োরিটি, যে এখানকার মধ্যে কোনো প্রসেসের প্রায়োরিটি বেশি আছে। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে একটা প্রসেস অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে প্রসেস টাইপ। ঠিক আছে, প্রসেস টাইপের উপর সবকিছু মিলে একটা প্রসেস আমাদের সিপিইউ কিভাবে অ্যাক্সেস, মানে কখন যাবে কখন না যাবে সবকিছু হ্যান্ডেল করে প্রসেস স্কেডিউলার। ফাইন। এরপরে যদি আমরা দেখি স্কেডিউলিং কিউস। স্কেডিউলিং কিউস আমরা এখানে দেখতেছি একটার নাম হচ্ছে জব কিউ, একটার নাম রেডি কিউ, আর একটার নাম ডিভাইস কিউ। ওকে, সো চলেন এই তিনটা আমরা দেখি, জব কিউ কি, রেডি কিউ কি, ডিভাইস কিউ কি। সো জব কিউ হচ্ছে আমাদের এই যে ধরে নিচ্ছি আমি অ্যাট এ টাইম, আমি ধরে নিচ্ছি এরকম একটা ধরে নিচ্ছি আমি অ্যাট এ টাইম সবগুলো অ্যাপ্লিকেশন কি করলাম, ওপেন করে দিলাম। ঠিক আছে, আমি যদি আমার ইয়াতে যাই, এখান থেকে আমি যদি অ্যাপ্লিকেশনসে যাই, আমি যদি এখান থেকে সবগুলো অ্যাপ্লিকেশন সিলেক্ট করে আমি যদি এখানে ওপেন করি, ওপেন করা মানে কি সবগুলো আমার কিছুক্ষণ সময় লাগবে, অর্থাৎ সবাই নিউ স্টেটে থাকবে। এই যে নিউ স্টেটে সবাই আছে, নিউ স্টেটেও সবাইকে যদি আমি অ্যাট এ টাইম ওপেন করি, কেউ না কেউ তো আমার টেবিলে আগে আসতেছে, রাইট? সো ইন দিস কেস নিউ স্টেটে এইখানেও একটা কিউ থাকে, এই কিউটার নাম হচ্ছে জব কিউ। এই কিউ এর নাম কি? এই কিউ এর নাম হচ্ছে জব কিউ। অর্থাৎ আমরা কোনো ধরে নিচ্ছি মাল্টিপল প্রসেসকে একসাথে ওপেন করতে গেলে সবাই এই নিউ কিউয়ে বা নিউ জব কিউয়ে থাকে, নিউ স্টেটে থাকে। সো আমরা এখানে আবার আসি, জব কিউ কি, অল প্রসেসেস ইন দ্য সিস্টেম ইনক্লুডিং দোজ নট ইন মেমোরি ইয়েট। সবাই কি, সবাই হচ্ছে জব কিউয়ে থাকে। ফাইন। সো জব কিউ থেকে আমরা কি করি, জব কিউ থেকে আমরা তখন হচ্ছে যে আমার টেবিলে বা আমরা মেমোরিতে নিয়ে আসি। ঠিক আছে, মেমোরিতে মাল্টিপল জিনিস একসাথে আসে না, যে রিড স্টেটে। ঠিক আছে, রিড স্টেটে মাল্টিপল জিনিস একসাথে আসে। সো মাল্টিপল জিনিসকে স্টোরের জন্য আমরা এখানে একটা কি ইউজ করতেছি, একটা কিউ ইউজ করতেছি। এই কিউটাই হচ্ছে আমাদের রেডি কিউ। ঠিক আছে, বা রেডি কিউ এর এখানে কি বলা আছে, এখানে এই যে রেডি কিউ বলা আছে, প্রসেসেস ইন মেইন মেমোরি রেডি টু এক্সিকিউট অন দ্য সিপিইউ। যে বই খোলা আছে, সবকিছু রেডি, আমি জাস্ট তাকাবো আর পড়বো, অর্থাৎ সিপিইউ জাস্ট তাকাবে আর পড়বে, এরকম যে কিউটা তাকে আমরা বলছি রেডি কিউ। ডিভাইস কিউ কোনটা? ডিভাইস কিউ হচ্ছে আমাদের এই সিপিইউ, যে সরি আমাদের ওয়েট স্টেটে ধরে নিচ্ছি আমাদের মাল্টিপল ইনপুট মাল্টিপল প্রসেস আমার একই সাথে কি চাচ্ছে, ইনপুট আউটপুট ইনপুট চাচ্ছে। ঠিক আছে, সো কাউকে না কাউকে তো এখানে ওয়েট করতে হবে, তাই না? এখানে কেউ না কেউ ওয়েট করবে। সো কে ওয়েট করবে সেটা বলছে ডিভাইস কিউ। প্রসেসেস ওয়েটিং ফর ইনপুট আউটপুট লাইক প্রিন্টার্স, ডিস্ক অর নেটওয়ার্ক। সো আমাদের ধরে নিচ্ছি 5টা প্রসেসের মধ্যে ধরে নিচ্ছি আমাদের 3টা প্রসেসর P1 P2 P3। সো 3টা প্রসেসই আমাদের ইনপুটের জন্য ওয়েট করতেছে। ঠিক আছে, সো ইন দিস কেস কে কখন পাবে সেটা আমাদের হ্যান্ডেল করে কে, এটা হ্যান্ডেল করে হচ্ছে এখানে যে কিউটা থাকে সেইটাকে আমরা বলছি ডিভাইস কিউ, যারা ডিভাইসের অ্যালোকেশন দেয়, ডিভাইস কিউ। ওকে ফাইন। সো এইখানের পরে যদি আমরা এখন দেখি প্রসেসেস মুভ বিটুইন দিস কিউস, একটা প্রসেস আর একটা প্রসেসের মধ্যে এই কিউগুলোর মধ্যে কি করে, ঘোরাফেরা করে। জব কিউ থেকে কই আসে, রেডি কিউয়ে আসে।
ঠিক আছে? এই যে দেখেন জব কিউ ছিল, এখানে জব কিউ একটা প্রসেস ছিল, সেখান থেকে রেডি কিউ আসে, রেডি কিউ থেকে একটা প্রসেস কই যায়, সিপিইউ এ যায়, সিপিইউ থেকে একটা প্রসেস কই যায়, ডিভাইস কিউ এ যায়, ডিভাইস কিউ থেকে আবার রেডি কিউ আসে। ঠিক আছে? সো জিনিসগুলো এভাবে সাইমালটেনিয়াসলি চলতে থাকে। এটা বলছে রেডি কিউ থেকে সিপিইউ, সিপিইউ থেকে ডিভাইস কিউ, ডিভাইস কিউ থেকে আবার রেডি কিউ। ওকে, সো এখানে আমরা বলতেছি জব কিউ বা নিউ স্টেট, নিউ স্টেট থেকে রেডি কিউ বা রেডি স্টেট, রেডি স্টেট থেকে সিপিইউ এ যায়, সিপিইউ থেকে আবার ইনপুট আউটপুট ওয়েটিং কিউ বা এটাকে আমরা বলতেছি ওয়েট স্টেট, এখান থেকে আবার রেডি কিউ, এইভাবে আমাদের কাজটা চলে, আর এটা হচ্ছে আমাদের এক্সিট স্টেট। ফাইন। সো আমরা এটা এতটুকু বুঝলাম। এরপর আমাদের আসা হচ্ছে যে এই যে স্কেজিউলার এতক্ষণ ধরে বক করলাম, সেই স্কেজিউলার আমাদের চলে আসছে। স্কেজিউলার। সো স্কেডিউলার কি বলছি, এই যে এখানে আমাদের স্কেডিউলার থাকে, স্কেডিউলার এখানে থাকে, আবার এইখানেও আমাদের একটা স্কেডিউলার থাকে, এখানে একটা স্কেডিউলার থাকে, যে এই যে এতগুলা অ্যাপ্লিকেশন ওপেন হয়েছে জব কিউ থেকে, জব কিউ এতগুলা প্রসেস আসছে, যে এই প্রসেসগুলোর মধ্যে থেকে কে আগে মেমোরিতে যাবে এইটাও মেনটেন করে কে, এটাও একটা আমাদের হচ্ছে স্কেডিউলার থাকে। এরপরে আমাদের হচ্ছে আরেকটা স্কেডিউলার থাকে, সেটাকে আমরা বলতেছি মিড টার্ম স্কেডিউলার, একটু একটু পরে দেখতেছি এগুলো। সো লেটস সি। সর্বপ্রথম আমাদের লং টার্ম স্কেডিউলার, তারপরে শর্ট টার্ম স্কেডিউলার, তারপরে হচ্ছে আমাদের থাকে হচ্ছে মিড টার্ম স্কেডিউলার। তো লং টার্ম স্কেডিউলার কারা, লং টার্ম স্কেডিউলার কারা সেটা আগে দেখতে হবে। লং টার্ম স্কেডিউলার হচ্ছে যারা অনেকক্ষণ ধরে আমাদের অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? অনেকক্ষণ ধরে যারা অ্যাক্টিভ থাকে তাদেরকে আমরা বলছি লং টার্ম স্কেডিউলার। থিঙ্ক অফ দিস ওয়ান অ্যাজ দ্য গেট কিপার অফ দ্য সিস্টেম। মনে আছে যে ওই যে রেডি কিউ ছিল আমাদের, সরি আমাদের যে ওই যে জব কিউ ছিল, জব কিউ জব কিউ জব কিউ থেকে আমাদের রেডি কিউ আসতে হবে, রেডি কিউ আসতে হবে, অর্থাৎ নিউ স্টেট থেকে রেডি স্টেটে আসতে হবে। তো এখানে একজন স্কেডিউলার বসে থাকতো না, স্কেডিউলার, যে জব কিউ অনেকগুলা কিউয়ে অনেকগুলা বান্দা চলে আসছে, এইগুলোর মধ্যে কে সবার আগে রেডি কিউ আসবে, এই সিচুয়েশনটা হ্যান্ডেল করাই হচ্ছে লং টার্ম স্কেডিউলারের কাজ। ওকে, লং টার্ম স্কেডিউলারের কাজ। সে কি করে, সিলেক্টস প্রসেস ফ্রম দ্য জব পুল, এখানে যে জব পুল আছে, জবের যে কিউ আছে, এখান থেকে প্রসেসকে কি করে, সিলেক্ট করে, লোডস দেম ইনটু মেইন মেমোরি, এখান থেকে ধরে নিচ্ছি এটাকে সিলেক্ট করলো, একে মেইন মেমোরিতে লোড করবে। রানস ইনফ্রিকুয়েন্টলি, সো এটা স্লো। কন্ট্রোলস দ্য ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং, কন্ট্রোলস দ্য ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রোগ্রামিং মানে কি, মাল্টিপল প্রোগ্রাম এট এ টাইম রান করা। সো এইখানে জব কিউ বা আমাদের যে হচ্ছে আমাদের লং টার্ম স্কেডিউলার আছে, সেই লং টার্ম স্কেডিউলার যেটা করতেছে বিহাইন্ড দ্য সিন, সে মাল্টিপল প্রোগ্রামকে আমাদের মেমোরিতে লোড করাতে সাহায্য করতেছে। সো আমি আবার বলতেছি, এই এলটিএস বা লং টার্ম স্কেডিউলার আমাদের নিউ স্টেটে থাকা বা জব কিউয়ে থাকা মাল্টিপল প্রোগ্রামকে রেডি স্টেটে বা মেইন মেমোরিতে লোড করার জন্য সাহায্য করতেছে। যত বেশি আমাদের হচ্ছে মেইন মেমোরিতে প্রোগ্রাম আসতে পারবে, তত বেশি আমাদের এখানে প্রোগ্রাম হবে। সো আমরা বলতে পারবো যে যত বেশি আসবে তত বেশি আমাদের কি আসবে, ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং আসবে। অর্থাৎ ধরে নিচ্ছি 3টা প্রোগ্রাম এট এ টাইম আমরা রেডি স্টেটে আসছে, সো আমাদের এখানে ধরে নিচ্ছি আমাদের এখানে আমাদের ডিগ্রিটা বাড়ছে 3। যদি আরো বেশি আসতো, যে নিউ থেকে রেডিতে ধরে নিচ্ছি 30টা আছে, সো মাল্টি প্রোগ্রামিং আরো বাড়ছে। সো কন্ট্রোলস দ্য ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। ওকে, হাউ মেনি প্রসেস আর ইন মেমোরি, এইটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং এর কি ডিগ্রি। সো এই হচ্ছে আমাদের লং টার্ম স্কেডিউলার। আবার দেখতেছি, আবার দেখি একবার, যে আমরা এট এ টাইম মাল্টিপল প্রোগ্রাম ওপেন করলে সবগুলো নিউ স্টেটে থাকে, প্রসেস 1 প্রসেস 2 এভাবে করে। সো নিউ স্টেটের যেই কিউ এর ভিতরে থাকে যেগুলো, তাকে আমরা বলি জব কিউ। জব কিউ থেকে আমরা কি করে, মেমোরিতে ওই প্রসেসগুলোকে স্টোর করাই, প্রসেসগুলোকে মেমোরিতে নিয়ে আসি। সো এই জন্য আমাদের কি আছে, এই জন্য একটা স্কেডিউলার আছে, এইটাকে আমরা বলি এলটিএস বা লং টার্ম স্কেডিউলার। লং টার্ম স্কেডিউলারের কাজকে আবার বলতেছি জব কিউ থেকে আমাদের প্রসেসগুলোকে রেডি কিউয়ে নিয়ে আসা হচ্ছে আমাদের জব এলটিএস বা লং টার্ম স্কেডিউলারের কাজ। সেকেন্ডে আমাদের আসা হচ্ছে শর্ট টার্ম স্কেডিউলার। ঠিক আছে, লং টার্মের পরে আসা হচ্ছে শর্ট টার্ম স্কেডিউলার বা এসটিএস। এসটিএস এসটিএস এর কাজ কি, এটা হচ্ছে আমাদের সিলেক্ট দ্য প্রসেস ফ্রম দ্য রেডি কিউ, অ্যালোকেটস দ্য সিপিইউ। সো এইটা আমরা একটু দেখি। ঠিক আছে, এটা আমি যেহেতু বললাম, লেটস সে এইখানে, এই যে এখানে একটা স্কেডিউলার ছিল না, যে হচ্ছে আমাদের রেডি কিউয়ে থাকা বিভিন্ন প্রসেসের মধ্যে কে সিপিইউ অ্যাক্সেস পাবে, রেডি কিউয়ে থাকা বিভিন্ন প্রসেসের মধ্যে কে সিপিইউ আগে অ্যাক্সেস পাবে, পরে অ্যাক্সেস পাবে, এইটা কন্ট্রোল করা হচ্ছে এলটিএস এর কাজ বা এসটিএস এর কাজ বা শর্ট টার্ম স্কেডিউলারের কাজ। ঠিক আছে, শর্ট টার্ম স্কেডিউলারের কাজ কি, রেডি কিউ থেকে কোন প্রোগ্রামগুলো সিপিইউ এর অ্যাক্সেস পাবে এইটাকে স্কেডিউল করাই হচ্ছে এসটিএস বা শর্ট টার্ম স্কেডিউলারের কাজ। ফাইন, এভাবে আমাদের প্রথম কাজটা গেল। সো এইটাকে কেন শর্ট টার্ম বলতেছি, এটাকে কেন লং টার্ম বলতেছি, এটাকে শর্ট টার্ম বলার কারণ হচ্ছে এই প্রসেসগুলো খুবই শর্ট টার্মের জন্য আমাদের সিপিইউ এ থাকে। ঠিক আছে, খুবই শর্ট টার্মের জন্য সিপিইউ এ থাকে। ফাইন। সো এরপরে সিপিইউ থেকে আবার ওয়েটে যায়, তাই না, সিপিইউ থেকে আবার ওয়েটে যায়। ঠিক আছে, সো আমরা হচ্ছে শর্ট টার্ম স্কেডিউলারের কাজ বুঝলাম, শর্ট টার্ম স্কেডিউলার এইখানে কাজ করে। ফাইন।
এখন আমাদের আরেকটা টার্মিনোলজি আছে, এখানে আবার একবার দেখে যাই। অ্যালোকেটস দ্য সিপিইউ টু ইট রান ভেরি ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে, খুবই ফাস্ট কাজ করে, এই জন্য আমরা এটাকে শর্ট টার্ম বলতেছি। এক্সিকিউটস হোয়েনেভার এ প্রসেস ফিনিশেস এ প্রসেস ব্লকস অ্যান্ড ইন্টারাপ্ট অকার্স, ইট ডিসাইডস হু গেটস দ্য সিপিইউ নেক্সট। তাহলে আমাদের শর্ট টার্ম স্কেডিউলারটা আমরা বুঝতে পারছি হোপফুলি। এখন আমাদের আসা হচ্ছে মিড টার্ম স্কেডিউলার। মিড টার্ম স্কেডিউলারের কাহিনীটা হচ্ছে এরকম যে ধরে নেন যে আমার টেবিলে 8টা বই ধরবে, ঠিক আছে, আমার টেবিলে 8টা বই ধরবে, বাট আমার 8টা বইয়ের মধ্যে ধরে নিচ্ছি আমার টেবিলে 8টা বই আছে, যার মধ্যে আমি লেটসে 5টা বই পড়তেছি না। ওকে, এখন ইন দিস মোমেন্ট আমি আরেকটা বই নিয়ে আসলাম, ঠিক আছে, আমি ওএসকে বললাম আরেকটা বই নিয়ে আসো, ওএস আরেকটা বই নিয়ে আসলো, কিন্তু আমার টেবিলে তো 8টা বই ধরে। তখন আমি যেটা করতে পারি যে আমার এই 8টা বইয়ের মধ্যে 2টা বা 3টা বই আমি কি করতে পারি, আমার টেবিল থেকে সরাই নিচে রাখতে পারি, রাখা ওই নতুন বইগুলোকে আমার টেবিলে রাখতে পারি, ঠিক আছে। পরবর্তীতে যখন আমার কি হবে, যখন হচ্ছে আমাদের ধরে নিচ্ছি যে এটা আমার টেবিল, এই টেবিলে আমার 8টা বই আছে, 8টা বই আছে, এই 8টা বইয়ের থাকার পরে যদি আমার নতুন কোনো বই থাকে, ধরে নিচ্ছি এই বইটা আমি পড়ি না, তখন আমি এই বইটাকে নিচে রাখতে পারি এবং নতুন বইটা আমার এখানে জায়গা নিতে পারে। ওকে ফাইন। একটা সার্টেন টাইম পরে মনে হয়েছে যে আমার এই যে বইটাকে নিচে রাখছিলাম এটাকে এখন কি করা উচিত, এটাকে এখন আমার পড়া উচিত। সো দ্যাট তখন আমি আবার এটাকে কি করব, এইটাকে আবার হচ্ছে আমার টেবিলে তুলে নিব এবং এই টেবিলে থাকা অন্য আরেকটা বইকে টেবিলের থেকে নামাই দিব। ওকে, সো এইটা হচ্ছে আমাদের মিড টার্ম স্কেজুলারের কাহিনী, ঠিক আছে। সো দ্য মেমোরি ম্যানেজার উইথ এ টেম্পোরারি ইভিকশন পলিসি, ঠিক আছে, টেম্পোরারি ইভিকশন, টেম্পোরারিলি কি করতেছি, টেবিল থেকে নামাই দিচ্ছি। সাসপেন্স অর সোয়াপস আউট প্রসেস ফ্রম মেমোরি, এই যে প্রসেসটাকে আমরা টেবিল থেকে বা র্যাম থেকে বের করে দিচ্ছি। মুভস দেম টু সেকেন্ডারি স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজে পাঠিয়ে দিচ্ছি। লেটার ব্রিংস দেম ব্যাক, পরে আবার কি যখন দরকার হয় তখন আবার ব্যাক করানো হয়। কেন? টু রিডিউস মেমোরি লোড অ্যান্ড ইমপ্রুভ পারফরমেন্স, এই যে বই আমাদের টেবিল এখানে থেকে যেন লোড কমে, অর্থাৎ 8টা বই ছিল, 8টা বই থেকে একটু লোড যেন কমে, সেই জন্য এই কাজটা করা হয়। দিস হেল্পস, এটা কেন হেল্প করে, থ্রেশিং অ্যান্ড মেমোরি কনজেশনে আমাদের কি করে, অ্যাভয়েড করতে হেল্প করে। সো এটার কাহিনীটা আমাদের মোবাইলের সাথে যায় যে আমরা মাল্টিপল প্রোগ্রাম যখন অ্যাট এ টাইম অন করি, ধরে নিচ্ছি আপনার ধরে নেন হচ্ছে আপনি মাল্টিপল ধরে নেন হচ্ছে আপনি একটা গেম খেলতেছেন, গেম খেলতে খেলতে আপনি গেম ধরে নেন হচ্ছে যে একটা স্পেসিফিক পজিশনে রেখে বের হয়ে আসছেন, ঠিক আছে, বাট আপনি নর্মাল এক্সিটটা করেন, আপনি কেটে আপনার হচ্ছে গার্লফ্রেন্ড মেসেজ দিচ্ছে, আপনি হচ্ছে মেসেজে চ্যাটিং করতেছেন, অনেকক্ষণ পরে আপনার মনে হয়েছে গেম খেলা লাগবে, বাট ততক্ষণে আপনি গেম অন করতে যায় দেখেন যে গেম আবার নতুন করে স্টার্ট হচ্ছে। কেন স্টার্ট হচ্ছে, কারণ এই কারণে, ঠিক আছে, আপনি গেম খেলতেছিলেন ভালো কথা, বাট গার্লফ্রেন্ডের যখন মেসেজ আসলো আপনি গেমটাকে এখানে রেখে আপনি গার্লফ্রেন্ডের মেসেজিং করতে গেলেন। সো গেম তো অনেকক্ষণ ধরে বসে আছে, এর তো কোনো কাজ নাই, সো এ হুদাই হচ্ছে যে গেম খেলতেছেন মানে কি, তাকে মেমোরিতে নিয়ে বসে আছেন, তাই না, এক একটা গেমের সাইজ তো অনেক বড় বড় হয়, সো এই বিশাল বড় গেমটা মেমোরি থেকে জায়গা নষ্ট করতেছে অনেকক্ষণ ধরে। সো দ্যাট কি করে আমাদের এই মিড টার্ম স্কেজুলার যেটা করে, অনেকক্ষণ ধরে যেহেতু ইনঅ্যাক্টিভ, সো একে সে কি করে, অফলোড করে দেয়। অফলোড করা মানে মেইন মেমোরি থেকে বের করে দেয় টেম্পোরারিলি, ঠিক আছে, সাসপেন্ডস প্রসেস ফ্রম মেমোরি, বের করে দিল, তখন আমাদের মেমোরিটা হালকা হলো। মুভস দেম টু দ্য সেকেন্ডারি স্টোরেজ, লেটার ব্রিংস দেম ব্যাক, পরবর্তীতে যখন আমি ওই যে আমার যে ইয়েটা থাকে, ওই প্যানেলটা থাকে, স্ট্যাকটা থাকে, এখান থেকে যখন আমি আবার ওইটাকে রিওপেন করতে যাই তখন আমাদের গেমটা আবার শুরু থেকে শুরু হয়, ঠিক আছে, একবার প্রথম থেকে শুরু হয়। তো এটা হচ্ছে আমাদের মিড টার্ম স্কেজুলার। সো এখানে আমাদের অ্যাট এ গ্লিম্পস সবকিছু দিয়ে আছে। লং টার্ম স্কেজুলার কোনটা, লং টার্ম স্কেজুলার হচ্ছে আমাদের নিউ স্টেট থেকে রেডি স্টেট বা নিউ এ যে কিউটা থাকে তার নাম জব কিউ, জব কিউ থেকে রেডি কিউ এ নিয়ে আসার জন্য যে স্কেজুলার কাজ করে তারা হচ্ছে লং টার্ম স্কেজুলার। শর্ট টার্ম স্কেজুলার করা যারা রেডি কিউ থেকে সিপিইউ এ নিয়ে আসার জন্য কাজ করে তারা শর্ট টার্ম স্কেজুলার। ওকে, অ্যান্ড মিডল টার্ম কারা, মিডল টার্ম স্কেজুলার কারা, যারা হচ্ছে এই যে ওয়েট স্টেট, ঠিক আছে, যে আপনি হচ্ছে এখান থেকে সাসপেন্ড হয়ে গেছেন, ঠিক আছে, সাসপেন্ড হয়ে গেছেন, আপনি অনেকক্ষণ ধরে ইনঅ্যাক্টিভ ছিলেন, আপনি অনেকক্ষণ ধরে আমার প্রোগ্রামটা ওয়েট করতেছে, আপনি রেসপন্স করেনি, সাসপেন্ড হয়ে গেছেন, এরপরে আপনি আবার অনেক পরে আপনি ধরেন আপনি রিজিউম করার সিদ্ধান্ত নিয়েছেন। সো ইন দিস কেস আপনি আবার রিজিউম করলেন, এখান থেকে আবার আপনাকে রেডি কিউয়ে পাঠানো হবে, অর্থাৎ আপনাকে আবার রেডি কিউয়ে পাঠাবে, আপনাকে আবার কাজগুলো শুরু করতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এমটিএস বা মিডল টার্ম স্কেজুলার। ফাইন, এরপরে আমাদের মোটামুটি উপরের সব পোর্শন শেষ না, আমরা একটু দেখি প্রসেস, উপরের সব পোর্শন শেষ, তাহলে আমরা একটু নিচের দিক থেকে ঘুরে আসি। আমাদের হচ্ছে এই যে প্রসেস, এই প্রসেসের বেশ কিছু অপারেশনস আছে, ঠিক আছে, অপারেশনস অন প্রসেস। প্রথমটা কি যে আমাদের প্রসেস ক্রিয়েট করা লাগে, যে আমরা চাইলে আমরা নর্মাল একটা প্রসেসকে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এ প্রসেস মে ক্রিয়েট, যে একটা প্রসেসই তার মতো দেখতে অন্য প্রসেস ক্রিয়েট করতে পারে। এ প্রসেস মে ক্রিয়েট সেভারাল নিউ প্রসেস বাই এ ক্রিয়েট প্রসেস সিস্টেম কল, একটা সিস্টেম কল আছে লাইক ফর্ক, ফর্ককে যদি আমি কল করি তাহলে আমার একটা ধরে নিচ্ছে প্যারেন্ট প্রসেস থেকে চাইল্ড প্রসেস তৈরি হয়ে যাবে, একটু পরে দেখতেছি এগুলা। ডিউরিং দ্য কোর্স অফ এক্সিকিউশন, ঠিক আছে, যে এক্সিকিউশনের সময় একটা প্রসেস যদি দেয় তাহলে তার মতো দেখতে আর একটা কি করতে পারবে, চাইল্ড প্রসেস বা নিউ প্রসেস ক্রিয়েট করতে পারবে। এটা কেন করা হয়, দ্য ক্রিয়েটিং প্রসেস ইজ কল্ড প্যারেন্ট প্রসেস, যে প্রসেসটা
নতুন চাইল্ড প্রসেস তৈরি করতেছে তাকে বলা হয় প্যারেন্ট প্রসেস। এরপরে প্রসেস আর কল্ড দ্য চিলড্রেন অফ দ্যাট প্রসেস, আর যেটা আমাদের তৈরি হচ্ছে তাকে আমরা কি বলতেছি, চিলড্রেন প্রসেস বা চাইল্ড প্রসেস বলতেছি। ইচ অফ দ্য নিউ প্রসেসেস মে in turn create other processes, forming a tree of process. লাইক এখানে যদি আমরা দেখি যে এইটা একটা প্রসেস, ইনিট প্রসেস, ইনিটটা হচ্ছে লগ ইনের একটা ক্রিয়েট করছে, এটা তাহলে তার চাইল্ড, এটা হচ্ছে একটা প্রসেস, বাট এটা হচ্ছে ইনিটের কি চাইল্ড প্রসেস। এই লগ ইনের প্যারেন্ট প্রসেসকে ইনিট, ঠিক আছে, জিনিসটা হচ্ছে আমাদের ট্রি এর মতো কাজ করে, ট্রি ডেটা স্ট্রাকচারের মতো কাজ করে। ওকে ফাইন। সো এরপরে যদি আমরা এখানে দেখি যে কি বলছে, হোয়েন এ প্রসেস ক্রিয়েট এ নিউ প্রসেস টু পসিবিলিটিস এক্সিস্ট ইন টার্মস অফ এক্সিকিউশন, যে যখন একটা প্যারেন্ট প্রসেস একটা চাইল্ড প্রসেসকে ক্রিয়েট করে তখন দুইটা কাজ হইতে পারে। কি কি? দ্য প্যারেন্ট কন্টিনিউস টু এক্সিকিউট কনকারেন্টলি উইথ ইটস চিলড্রেন, যে প্যারেন্টও কাজ করবে আমাদের চিলড্রেনও কাজ করবে, এরকম না যে প্যারেন্টের সকল কাজ চিলড্রেন করে দেবে, এরকম কিছু না। প্যারেন্টও কাজ করবে, অ্যাট দ্য সেম টাইম চাইল্ড চিলড্রেন প্রসেসও কাজ করবে, অর্থাৎ দুইটা প্রসেসই প্যারালালি কাজ করবে কনকারেন্টলি। দ্য প্যারেন্ট কন্টিনিউস টু এক্সিকিউট কনকারেন্টলি উইথ ইটস চিলড্রেন। সেকেন্ড যেটা, দ্য প্যারেন্ট ওয়েটস আনটিল সাম অর অল অফ ইটস চিলড্রেন হ্যাভ টার্মিনেটেড। প্যারেন্টস এরকম না যে প্যারেন্টস P1 একটা কাজ করতেছিল, সেই কাজটা P1 হচ্ছে কি করছে, P2 তৈরি করছে, অর্থাৎ একটা চাইল্ড তৈরি করছে, এরকম না যে P1 এর কাজ শেষ P1 চলে যাবে, P1 তার চাইল্ডের জন্য ওয়েট করবে, ঠিক আছে। সো দ্য প্যারেন্ট ওয়েটস আনটিল সাম অর অল অফ ইটস চিলড্রেন হ্যাভ টার্মিনেটেড, ঠিক আছে, সবাই টার্মিনেটেড না হওয়া পর্যন্ত প্যারেন্টসটা ওয়েট করে। আমরা কেন প্রসেস আমরা ক্রিয়েট করি সেটা এখানে বলতেছি, যে দ্য অপারেটিং সিস্টেম ক্রিয়েটস প্রসেস যখন ইউজার স্টার্টস অ্যান অ্যাপ্লিকেশন, যখন একটা অ্যাপ্লিকেশন তৈরি হয় আমরা হচ্ছে ওপেন করি, তখন আমাদের প্রসেস কি হয়, ক্রিয়েট হয়। এ রানিং প্রসেস ক্রিয়েটস অ্যানাদার প্রসেস, একটা রানিং প্রসেস অন্য আর একটা কি করতে পারে, প্রসেস ক্রিয়েট করতে পারে। সিস্টেম সার্ভিসেস নিড ব্যাকগ্রাউন্ড টাস্ক, প্যারালাল ওয়ার্ক ইজ নিড। সো এগুলো সব কিছু আমরা একটু পরে গুগল ক্রোম দ্বারা দেখবো, গুগল ক্রোমের এক্সাম্পল থ্রুতে। সো এখানে আমরা আবার দেখছি প্যারালালিজম অ্যান্ড কনকারেন্সি, যে আপনার প্যারালালিজমে কিভাবে এটা কাজ করে। সো এখানে আমরা বলছি, ইন এ ভিডিও স্ট্রিমিং অ্যাপ লাইক ইউটিউব, দ্য মেইন অ্যাপ manages the interface while each video playback runs and separate child process. This way watching on, আচ্ছা এটা আমরা হচ্ছে আরো ইজিলি এটা দেখতে পারি। রানিং এ ডিফারেন্ট প্রোগ্রাম, যে আপনি ধরেন আপনি হচ্ছে একটা ফাইল এক্সপ্লোরারের ভিতরে গেছেন, ওইখান থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল ওপেন করছেন। সো ফাইল এক্সপ্লোরার হচ্ছে আপনার প্যারেন্ট প্রসেস, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এখানকার চাইল্ড প্রসেস। ওকে, চাইল্ড প্রসেস রানিং এ ডিফারেন্ট প্রোগ্রাম। সো ফাইল এক্সপ্লোরার একটা প্রোগ্রাম, এখানে মাইক্রোসফট ওয়ার্ড আর একটা প্রোগ্রাম, সো ডিফারেন্ট প্রোগ্রাম রানিং এ আছে, ঠিক আছে। রিসোর্স শেয়ারিং অ্যান্ড ইনহেরিটেন্স, রিসোর্স শেয়ারিং অ্যান্ড ইনহেরিটেন্স বলতে ধরে নিচ্ছি আমার প্রসেস 1 আছে, ধরে নিচ্ছি এর অনেকগুলা কাজ আছে প্রসেস 1 এর। সো এই কি করলো, তার দুইটা বাচ্চা বানালো ফর্কের থ্রুতে, প্রসেস 2 আর প্রসেস 3, ঠিক আছে। ফর্ক হচ্ছে এই প্রসেসের বাচ্চা বানানোর বা আমাদের এই প্রসেস ক্রিয়েশনের একটা ওয়ে, ফর্ক। সো আপনি P1 আর P2 বানালেন, ফাইন। সো দুইজনে যদি সেম টাইপের কাজ করে, দুইজনেরই কি মোটামুটি সেম টাইপের হচ্ছে ইনফরমেশন দরকার, তাই না। সো এই জন্য হচ্ছে আমাদের প্রসেসগুলো কি করতেছে, রিসোর্স শেয়ারিং অ্যান্ড ইনহেরিটেন্স, ঠিক আছে, যে দুইটা প্রসেস তাদের মধ্যে রিসোর্স শেয়ার করতে পারে। আবার হচ্ছে আমাদের যে প্যারেন্ট আছে যেটা, আমাদের প্যারেন্ট যেটা আছে, সেই প্যারেন্ট প্রসেসটা চাইলে চাইল্ড প্রসেসের সাথে তার বেশ কিছু গুণাবলী শেয়ার করতে পারে। ওকে, এটাই বলা হয়েছে এখানে। টাস্ক আইসোলেশন এন্ড ফল্ট টলারেন্স, এটা আমরা দেখতেছি, ইমপ্লিমেন্টিং সার্ভার ক্লায়েন্ট মডেল, এগুলো সবগুলোই দেখবো, ফাইন। সো চলেন এতক্ষণ ধরে দেখবো বলতেছি। সো ধরে নেন এইটা হচ্ছে একটা গুগল ক্রোমের ইন্টারফেস। ওকে, সো আমি ধরে নিচ্ছি এটা কেটে দিলাম। সো এটা আমরা ধরে নিচ্ছি এটা আমাদের গুগল ক্রোমের মেইন ইন্টারফেস, আমরা গুগল ক্রোম ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসে, ফাইন। যখন আমরা একটা ট্যাব নিচ্ছি, ঠিক আছে, ট্যাব নিয়ে মানে এইটা একটা প্রসেস তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখন একটা প্রসেস আছে, ধরে নিচ্ছি এটা আমাদের প্যারেন্ট প্রসেস, যখনই আমি এখানে ক্লিক করব তখন প্যারেন্ট প্রসেস একটা কি করবে, একটা চাইল্ড প্রসেস তৈরি করবে, ঠিক আছে। সো ইউটিউব লিখে আমি সার্চ করলাম, সো আমরা এই ইউটিউবে চলে আসলাম, ফাইন। সো ইউটিউব আসলো, এরপরে লেটস আমি এই গানটা প্লে করলাম। Start making moves with hosting yourself. আমি ধরে নিচ্ছি এটা আপাতত স্টপ করলাম। সো এটা প্যারেন্ট প্রসেস ছিল, এটা একটা চাইল্ড প্রসেস। কার চাইল্ড প্রসেস? এই প্যারেন্ট প্রসেসের চাইল্ড প্রসেস। সো ধরে নিচ্ছি এখানে আমি আরেকটা ট্যাব ওপেন করলাম, এইখানে হচ্ছে লেটস আমি লিখলাম ABCD। ওকে, ABCD লিখলাম। সো এই ABCD লেখার কারণে আমাকে এই জায়গায় নিয়ে আসলো। সো এটা এই প্যারেন্টের আরেকটা চাইল্ড প্রসেস। ওকে, ফাইন। আমি এরপরে আবার কি লিখতে পারি, লেটস হচ্ছে যে আমি এখানে আবার এগেইন ইউটিউব লিখতে পারি, লুপ এন্ড লজিক লিখতে পারি, ঠিক আছে। সো এখানে আরেকটা চাইল্ড প্রসেস তৈরি হয়ে গেল। ওকে, সো এখন দেখেন তো এইটা প্যারেন্ট প্রসেস ছিল, তার মাল্টিপল চাইল্ড প্রসেস তৈরি হয়ে গেছে না। চাইল্ড প্রসেস তৈরি করলাম আমরা কেন, এমনি এমনি না, এমনি এমনি না।
চাইল্ড প্রসেস তৈরি হওয়ার কারণে আমার যেটা হলো যে আমি এখানে এটা অন করে Claim দিতে your পারতেছি, এটা .com অন করে দিতে domain for পারতেছি, এটা 36 যদি months আমরা হচ্ছে and pay তারপরের only প্রবলেম 1 cent কনকারেন্ট, of পরের your প্রবলেম 12. স্টেটমেন্টটা দিলাম Don't miss out. Register কনকারেন্ট। your ওকে, ঠিক domain আছে। name তো before এই সুবিধাটা নেওয়ার জন্য আমরা কি করতেছি, চাইল্ড প্রসেস ক্রিয়েট করতেছি। চাইল্ড প্রসেস ক্রিয়েট করার সুবিধা কি কি আমাদের এখানে সবকিছু আবার যদি আরেকবার দেখি যে আমাদের প্যারালেলিজম অ্যান্ড কনকারেন্সি, আপনি প্যারালালি কনকারেন্টলি দুইটা প্রসেসকে একই সাথে চালাতে পারবেন। রানিং এ ডিফারেন্ট প্রোগ্রাম, যে ডিফারেন্ট প্রোগ্রাম চালাতে পারবেন। রিসোর্স শেয়ারিং অ্যান্ড ইনহেরিটেন্স, রিসোর্স শেয়ার করা যাবে, ঠিক আছে। অ্যান্ড ইনহেরিটেন্স, টাস্ক আইসোলেশন অ্যান্ড ফল্ট টলারেন্স। সো এগুলো সবকিছুই কি, এগুলো সবকিছু হচ্ছে আমাদের আমাদের প্রসেসের আন্ডারে। টাস্ক আইসোলেশন অ্যান্ড ফল্ট টলারেন্সটা কি, দেখেন যে ধরে নিচ্ছি যে আমার এইখানের মধ্যে কোনো একটা ট্যাবে আমার রেসপন্স করতেছে না। কোনো একটা ট্যাবে যদি রেসপন্স না করে তাহলে কি আমার সবগুলো ট্যাব এখানে ক্রাশ করবে? অ্যান্সার হচ্ছে না, সবসময় সবগুলো ট্যাব কাজ করে না। যদি মাইনর কেস হয় তাহলে কি, একটা আমাদের ধরে নিচ্ছি এটা প্যারেন্ট প্রসেস ছিল, ধরে নিচ্ছি এটা প্যারেন্ট প্রসেস ছিল, প্যারেন্ট প্রসেসের অনেকগুলো চাইল্ড হয়েছে। সো এখানে একটা চাইল্ড, এখানে একটা চাইল্ড, সো অনেকগুলো চাইল্ডের মধ্যে একটা চাইল্ড কি করছে, একটু দুষ্টামি করছে, যার কারণে তাকে শাস্তি দিয়ে কেটে দেওয়া হয়েছে, তাকে ক্রাশ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, তাকে এক্সিট করে দেওয়া হয়েছে। ইন দিস কেস আমাদের বাকিগুলো কিন্তু স্মুথলি চলবে। ওকে, বাকিগুলো স্মুথলি চলবে, ফাইন। সো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রসেস সম্পর্কে গেল। এবং প্রসেসকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে জম্বি প্রসেস, সরি দুই ভাগে না, এটা আরেকটা টাইপের প্রসেস, জম্বি প্রসেস। জম্বি প্রসেস অ্যাকচুয়ালি যেটা, যে এ প্রসেস দ্যাট হ্যাজ ফিনিশড এক্সিকিউশন বাট স্টিল হ্যাজ অ্যান এন্ট্রি ইন দ্য প্রসেস টেবিল। সো আমাদের একটা প্রসেস টেবিল থাকে, সেই প্রসেস টেবিলের ভিতরে যদি কোনো প্রসেসের ধরে নিচ্ছি প্রসেস আইডি বা আদার্স ডিটেলস থাকে, তাহলে সেটাকে আমরা বলছি জম্বি প্রসেস। সরি, ডিটেলস থাকতেই পারে, বাট ডিটেলস শুধুমাত্র তাদেরই থাকা উচিত যেসব অ্যাক্টিভ প্রসেস আছে, ঠিক আছে। ধরে নিচ্ছি এটা প্রসেস টেবিল, এই প্রসেস টেবিলের ভিতরে তাদেরই ইনফরমেশন আছে যারা অ্যাক্টিভ, ঠিক আছে। সো এটা বলছে এ প্রসেস দ্যাট হ্যাজ ফিনিশড এক্সিকিউশন বাট স্টিল হ্যাজ অ্যান এন্ট্রি ইন দ্য প্রসেস টেবিল, যেটা অলরেডি কাজ শেষ করে ফেলছে তার, বাট তাও তার নামটা এই প্রসেস টেবিল থেকে মোছা হয়নি, এই ধরনের প্রসেসকে আমরা জম্বি প্রসেস বলি। ওকে, কখন এটা হয়? when a child process ends, ধরে নিচ্ছি প্যারেন্ট প্রসেস চলার, প্যারেন্ট প্রসেস এন্ড হচ্ছে চাইল্ড প্রসেস দুইটা কাজ করতেছে, প্যারেন্ট প্রসেস P1 আর চাইল্ড প্রসেস P2, ঠিক আছে। কি বলছে, when a child process ends it sends an exit status। P2 কি করবে, P2 যদি কাজ করা শেষ হয়ে যায়, যেহেতু P2 একটা চাইল্ড প্রসেস, সে P1 এর কাছে একটা এক্সিট স্ট্যাটাস পাঠাবে। if the parent has not called wait, প্যারেন্ট 1 এর কাজ করতেছে, প্যারেন্ট 1 যদি বলে না যে তুমি ওয়েট করো, তাহলে called wait to collect it, the process remains as the zombie। সো P1 কে যখন আমরা হচ্ছে কি করলাম, P1 কে যখন হচ্ছে যে এক্সিট স্ট্যাটাসের জন্য আমরা কি করলাম, আমরা সেন্ড করলাম, এক্সিটের মেসেজ সেন্ড করলাম। P1 যদি ওয়েট করতে না বলে তখন P2 তখন কি হয়ে যাবে, P2 তখন জম্বি হয়ে যাবে। এগেইন বলতেছি, প্যারেন্ট প্রসেস P1, চাইল্ড প্রসেস P2, ধরে নিচ্ছি প্যারেন্ট প্রসেস P1, প্যারেন্ট চাইল্ড প্রসেস P2, P2 হচ্ছে কাজ করতেছে, কাজ শেষ। স্টিল নাও সে হচ্ছে যে সে কাজ শেষ, সে কি করলো, প্যারেন্ট প্রসেসকে একটা মেসেজ পাঠালো যে ওয়েট, প্যারেন্ট হচ্ছে প্যারেন্ট P1 কে একটা মেসেজ পাঠালো যে আমার কাজ শেষ। প্যারেন্ট P1 যদি P2 কে ওয়েট করতে না বলে তখন P2 টাই তখন জম্বি হয়ে যাবে, এইটা আমরা বলতেছি। ওকে, ফাইন। সো এটা ক্যারেক্টারিস্টিক্স কি, জম্বি প্রসেস আমার মেমোরি থেকে উল্লেখযোগ্য পরিমাণে জায়গা খায় না, জাস্ট এই প্যারেন্ট টেবিলে যতটুকু ইনপুট আসে এটার জন্য, অ্যান্ড ক্যান পাইল আপ ইফ প্যারেন্ট ইগনোরস ইট, ঠিক আছে। প্যারেন্ট ইগনোর করলে হিউজ পরিমাণে পাইল আপ হইতে পারে। যেটা হচ্ছে জম্বি প্রসেস। এরপরে আসা হচ্ছে অরফান প্রসেস। অরফান প্রসেস কি, অরফান মানে কি, অরফান মানে হচ্ছে এতিম, ঠিক আছে, এতিম প্রসেস। সো এরকম ধরে নিচ্ছি যে আমাদের কোনো একটা প্রসেস, ধরে নিচ্ছি একটা প্যারেন্ট প্রসেস আর একটা হচ্ছে চাইল্ড প্রসেস। প্যারেন্ট প্রসেস সে কি করছে, তার কাজ শেষ, সে চাইল্ডের জন্য ওয়েট না করে চলে গেছে। তো চাইল্ড প্রসেস কি, একা থেকে গেল না। সো এই চাইল্ড প্রসেসকে তখন হচ্ছে দত্তক নেয়, দত্তক তো বুঝি তাই না, যে এটাকে কি বলে, এটাকে অ্যাডপ্ট করে, ঠিক আছে। এই চাইল্ড প্রসেসকে অ্যাডপ্ট করে হচ্ছে ইনিট নামক একটা প্রসেস থাকে আমাদের সিস্টেমে, ঠিক আছে। ইনিট প্রসেসটা তখন ওই চাইল্ড প্রসেসটাকে অ্যাডপ্ট করে। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে অরফান প্রসেস। অ্যাডপ্টেড প্রসেসকে আমরা কি বলতেছি, অরফান প্রসেস বলতেছি। ডেফিনেশন কি, এ প্রসেস হোয়েন হুজ প্যারেন্ট হ্যাজ টার্মিনেটেড বিফোর ইট, যে এমন একটা প্রসেস যার প্যারেন্ট তার আগেই কি করছে, টার্মিনেট করছে বা এক্সিট করছে, লিভিং ইট প্যারেন্টলেস। সো এই চাইল্ডকে একা একা রাখা দেখে ইনিট তখন তাকে অ্যাডপ্ট করে, ঠিক আছে। সো দ্য অরফান ইজ অ্যাডপ্টেড বাই দ্য ইনিট প্রসেস হুইচ ইনশিওরস ইট ক্যান স্টিল বি ক্লিনড আপ প্রপারলি আফটার ইট ফিনিশেস, ঠিক আছে। সো এই তো ক্যারেক্টারিস্টিক্স কি, it continues to run normally won't become a zombie because init will eventually wait on it, it continues to run normally, এটা নরমালি রান করে এবং এইটা জম্বি হবে না। অরফান প্রসেস কখনো জম্বি হবে না, কারণ
এর একজন ধরে নিচ্ছি এটা এ যেহেতু অ্যাডপ্টেড, ঠিক আছে, জম্বির কিন্তু কোনো প্যারেন্ট থাকে না, ঠিক আছে, জম্বির প্যারেন্ট থাকে না, বাট এর তো প্যারেন্ট আছে, কারণ এর প্যারেন্টকে ইনিট তাকে কি করছে, অ্যাডপ্ট করছে। যখন দেখছে চাইল্ডের প্যারেন্ট চলে গেছে, ইনিট তাকে অ্যাডপ্ট করছে, যেহেতু অ্যাডপ্ট করছে তাহলে সে হচ্ছে তার অ্যাডপ্টেড প্যারেন্টস, তো এর জম্বি হওয়ার কোনো চান্সই নাই। সো এই হচ্ছে আমাদের অরফান প্রসেস। ফাইন। এরপরে আমাদের আসা হচ্ছে আইপিসি বা ইন্টার প্রসেস কমিউনিকেশন। ওকে, ইন্টার প্রসেস কমিউনিকেশন, ধরে নিচ্ছে দুইটা প্রসেস আছে, P1 P2, দুইটা প্রসেস কাজ করতেছে, দুইটা প্রসেসের মধ্যে বেশ কিছু ইনফরমেশন যদি আদান প্রদানের দরকার হয়, তখন আমরা সেটাকে বলছি ইন্টার প্রসেস কমিউনিকেশন। দরকার হয় বলতে দরকার হয়ই, সেইটা আমরা বলতেছি ইন্টার প্রসেস কমিউনিকেশন। ইন্টার প্রসেস কমিউনিকেশন ইজ এ মেকানিজম দ্যাট অ্যালাউস প্রসেসেস টু কমিউনিকেট অ্যান্ড সিনক্রোনাইজ উইথ ইচ আদার। ওকে, দুইটা প্রসেসের মধ্যে কমিউনিকেট অ্যান্ড synchronize করতে সাহায্য করে কে, আইপিসি। Okay, in an operating system, processes run in isolated memory spaces. So if process A wants to send data to process B, it can't just access B's memory directly. IPC provides safe, এগুলো আমরা একটু পরে দেখতেছি। আমাদের কেন আইপিসি দরকার? ইনফরমেশন শেয়ারিং এর জন্য, স্পিড আপ বা প্যারালেলিজমের জন্য। কারণ প্যারালেলিজম মানে কি, দুইটা প্রসেস কাজ করতেছে, ধরে নিচ্ছি আমার বন্ধু আর আমি একটা সিঙ্গেল প্রজেক্টে কাজ করতেছি, যদি আমরা নিজেদের তথ্য বা নিজেদের কাজের আপডেট আরেকজনের সাথে আরেকজনের সাথে শেয়ার না করি, তাহলে এই ক্ষেত্রে প্যারালেলিজম হবে না। তাহলে কি করতে হবে, প্রসেস ওয়ান বা আমি আগে কাজ করব, আমার কাজটা আমি তাকে পাঠাবো, সে আবার ওই ফাইলে সেম কাজ করবে, করে সেভ করে আবার আমাকে পাঠাবে। সো এটা আমাদের কি, এটা আমাদের খুবই স্লো, ঠিক আছে। সো প্যারালেলিজমের জন্য আমরা আইপিসি ইউজ করি, মডুলারিটির জন্য আমরা আইপিসি ইউজ করি, এন্ড কনভিনিয়েন্স এটা, ঠিক আছে, ফাইন। সো এরপরে যদি আমরা দেখি, এটার এক্সাম্পল কি বলছে, এ প্যারেন্ট প্রসেস সেন্ডস টাস্ক টু চাইল্ড প্রসেস, ঠিক আছে, যে আপনার একটা প্যারেন্ট আছে, প্যারেন্ট প্রসেস আছে P1, তার চাইল্ড প্রসেস আছে P2 P3, সে এই প্যারেন্ট প্রসেস তার বেশ কিছু ইনফরমেশন বা টাস্কগুলা এই ইন্টার প্রসেস কমিউনিকেশন মেথডের থ্রুতে তার চাইল্ডের কাছে পাঠিয়ে দিবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের আইপিসি বা ইন্টার প্রসেস কমিউনিকেশন। এই ইন্টার প্রসেস কমিউনিকেশনকে আমরা ব্রডলি দুই ভাগে ক্লাসিফাই করতে পারি, একটাকে বলি শেয়ার্ড মেমোরি মডেল, আর একটাকে বলি আমরা হচ্ছে যে মেসেজ পাসিং মডেল। সো শেয়ার্ড মেমোরি মডেল বলতে আমরা বলতেছি, ধরে নিচ্ছি প্রসেস 1 প্রসেস 2, ঠিক আছে, দুইটা প্রসেস ধরে নিচ্ছে কাছাকাছি, সো তারা কি করে, তাদেরকে একটা সেম ধরে নিচ্ছে তাদেরকে একটা মেমোরি স্পেস দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা মেমোরি দেওয়া হয়েছে যেখানে তারা প্রসেস 1 ডেটা রাখে, প্রসেস 2 ডেটা রাখে, ঠিক আছে। তো চাইলে এখন কি প্রসেস 1 এবং প্রসেস 2 তাদের মধ্যে কি ডেটা আদান প্রদান করতে পারবে না? হ্যাঁ। সো এইটাকেই আমরা বলতেছি শেয়ার্ড মেমোরি মডেল, ঠিক আছে। ইন দিস মডেল মাল্টিপল প্রসেস শেয়ার এ কমন মেমোরি এরিয়া, ঠিক আছে, প্রসেস 1 প্রসেস 2 প্রসেস 3 সবাই একটা শেয়ার্ড মেমোরি ইউজ করে। ওয়ান প্রসেস রাইটস ডেটা, একটা প্রসেস ডেটা রাইট করে আর একজন রিড করে, অ্যানাদার প্রসেস রিডস ডেটা। The OS allows access, but the synchronization is handled by the processes, ঠিক আছে। প্রসেস 1 চাইলে সিনক্রোনাইজ করতে পারবে, প্রসেস 2 চাইলেও সিনক্রোনাইজ করতে পারবে। অ্যাডভান্টেজ কি, ভেরি ফাস্ট, কারণ কি, কারণ তারা শেয়ার্ড মেমোরি স্পেস ইউজ করতেছে। এই প্রসেস 1 এর কিছু দেখতে ইচ্ছা হলো, সে এখানে রাইট করবে, প্রসেস 2 এর যদি সেম জিনিসটা দেখতে ইচ্ছা হয়, সে জাস্ট এখান থেকে রিড করে নেবে, ঠিক আছে। সো এটা ভেরি ফাস্ট, সুইটেবল ফর লার্জ ডেটা ট্রান্সফার যদি সাইজ লার্জ হয় তাহলে এটা সুইটেবল। তাহলে আমাদের মেসেজ পাসিং মডেলটা কি? আমাদের এখানে দেখলাম যে একটা শেয়ার্ড মেমোরি থাকে, এটার সাথে মাল্টিপল প্রসেসগুলো তাদের ডেটা শেয়ার করে রাখছে, সো দ্যাট ওইটাকে আমরা শেয়ার্ড মেমোরি মডেল বলতেছি। বাট মেসেজ পাসিং এর ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে আমরা একটা সিস্টেমকে কল করি, সিস্টেম ফাংশন কল করি, সেই সিস্টেম ফাংশনের ভিতরে মেসেজ দিই, সেই মেসেজটা প্রথমে কার্নেলের কাছে যায়, কার্নেল তখন সবকিছু ভ্যালিডেট করে আবার আরেকটা প্রসেসকে পাঠায়। সো এখানে যদি দেখি, প্রসেস এ সে চাচ্ছে প্রসেস বি কে একটা মেসেজ বা কিছু তথ্য শেয়ার করতে। তো প্রসেস এ ডিরেক্টলি প্রসেস বি কে পাঠাবে না, প্রসেস এ তার মেসেজটা কি করবে, প্রথমে কার্নেলের কাছে পাঠাবে, প্রসেস এ তার মেসেজটা প্রথমে কার্নেলের কাছে পাঠাবে, কার্নেল কি করবে, কার্নেল দেন হচ্ছে সেই মেসেজটা প্রসেস 2 এর কাছে পাস করে দিবে, ঠিক আছে। সো এটাকে আমরা বলছি মেসেজ পাসিং মডেল। সো এই জন্য আমরা এই যে প্রসেস এ থেকে কার্নেলে পাঠানোর জন্য আমরা সেন্ড ফাংশনটা ইউজ করি, ঠিক আছে, সেন্ড ফাংশন বা সেন্ড সিস্টেম কলটাকে ইউজ করি। ওকে, সো এটা হচ্ছে আমাদের মেসেজ পাসিং মডেল, যেটা থ্রুতে আমরা কাজ করি। অ্যাডভান্টেজেস, নো শেয়ার্ড ভেরিয়েবলস, কোনো শেয়ার্ড ভেরিয়েবলস নাই, ইজিয়ার টু ইমপ্লিমেন্ট, সেফার ইন ডিস্ট্রিবিউটেড সিস্টেম। বাট প্রবলেমটা হচ্ছে এইখান থেকে এইখানে আসবে, এইখান থেকে আবার এখানে যাবে, এই ক্ষেত্রে আমাদের টাইমটা একটু বেশি লাগে, সো স্লোয়ার দেন শেয়ার্ড মেমোরি। সো এই হচ্ছে আমাদের মেসেজ পাসিং মডেল। সো হোপফুলি আমরা আইপিসিটা বুঝতে পারছি, অ্যান্ড আদার্স কম্পোনেন্ট বলতে আমাদের এখানে জুম্বি প্রসেস, অরফান প্রসেস, অ্যান্ড আমাদের হচ্ছে যে প্রসেসের যে হচ্ছে উপকার, সরি, আমাদের প্রসেস কেন তৈরি করবো এগুলো সম্পর্কে বলা আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের এই স্কেডিউলিং অ্যালগোরিদমগুলো সম্পর্কে হালকা কিছু একটা আইডিয়া পাইছি। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা এই যে STS, শর্ট টার্ম স্কেডিউলার সম্পর্কে নেক্সট যে ভিডিও আসবে সেখানে আমরা
ইন ডিটেলসে দেখবো। ঠিক আছে? আমাদের ৬-৭টার মতো শর্ট টার্ম স্কেডিউলার দেখতে হবে। সবগুলোর কাজ খুবই সিম্পল। একেকটা ১০-১৫ মিনিটের ভিডিও হবে। এগুলা দেখলে আমাদের মোটামুটি হয়ে যাবে। ফাইন। সো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।